আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবকিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। আহ, সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সাজ্জাদ স্যার যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফাউজিয়া, ফরিদা খান এবং আমিনুর ইসলাম আমিন, মনির আশরা, রাহিমা ইসলাম এবং সাইদুল হক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। অপরাজিতা চৌধুরী ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা ক্লিয়ার হলে তাহলে আমি সামনে যেতে পারি। আচ্ছা, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ওয়ালাইকুম স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার, অসংখ্য ধন্যবাদ। জেবুন্নাসা অরুণা ক্লিয়ার, সাইফুল ইসলাম হোসেন ফাইজুল, নাইমুন খানম কাজী রিটা, ফাউজিয়া ফ্লোরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আহ, নীলিমা নূর নীলিমা ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, রিয়াদ উদ্দিন শাকিল ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যার রাসেল ভাই, জেসমিন জুই, আবু সুফিয়ান ক্লিয়ার, নূরে আলম ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম, জিএস মাহফুজুর রহমান, আপনার সুস্থতা কামনা করি, শাহিন উদ্দিন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সব কিছু ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই তো? আচ্ছা, প্রথমে আমরা বলি আজকে হচ্ছে আমাদের একটা পূর্ব ঘোষণা ছিল, পাবলিক ক্লাস নিব, পাবলিক সেশন নিব, যেটা হচ্ছে সম্পূর্ণ দেওয়ানি কার্যবিধির উপর। তো যদিও আমরা বলি সম্পূর্ণ দেওয়ানি কার্যবিধি, আমরা বিভিন্ন একাডেমিক লাইফে ইউনিভার্সিটি এবং কলেজের মধ্যে আমরা এই দেওয়ানি কার্যবিধি পড়ি, কিন্তু মিনিমাম 60 থেকে 80টা ক্লাসে। এমন এমন ইউনিভার্সিটির নজির আছে, এক একজন শিক্ষক এই দেওয়ানি কার্যবিধির উপর অর্থাৎ সিবিসির উপর মিনিমাম 60 থেকে 80টা ক্লাস নিয়েছে। তাহলে সেই এত বড় একটা সাবজেক্ট আমরা একদিনে বা 2 ঘন্টায় কখনো সম্পূর্ণভাবে কভার করা সম্ভব নয়। তবু আমি আপনাদেরকে কমপ্লিটলি একটা এক্সস্টিভ একটা মামলা আকারে অর্থাৎ মোকদ্দমার আকারে কিভাবে কমপ্লিট সমস্ত সেকশনের সাথে ধারার সাথে আদেশের কিভাবে রিলেট করা যায়, অর্থাৎ একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে গেলে আপনাকে কি কি জানতে হবে সেই বিষয়গুলো আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো একটু আমি বলবো সবাইকে একটু মেনশন দেওয়ার জন্য, যাদের পরিচিত আছে, আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, কাছের মানুষজন আছেন, সবাইকে একটু শেয়ার করে দিবেন, মেনশন করে দিবেন, ঠিক আছে? অপুদর, আচ্ছা, সাইদুল হক ওয়ালাইকুম সালাম, আব্দুল গনি ভাই এবং হোসাইন মোহাম্মদ চৌধুরী রোবেল, শাহিন উদ্দিন। আচ্ছা, এরপর আমরা আরিফুল ইসলাম ইমন, হাবিবুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো প্রথম কথা হচ্ছে একটু মেনশন করে দিবেন আপনাদের পরিচিত যারা আছে, একজনের মিনিমাম পাঁচজন করে মেনশন করবেন, দেখুক না দেখুক পরবর্তীতে কাজে লাগবে, এবং আপনারাও এটা শেয়ার করবেন, ঠিক আছে? কাজে লাগবে, এবং এখান থেকে কিন্তু আপনারা নোট করতে পারবেন। অবশ্যই নোট আমিও করেছি, আপনারা নিজেরাও নোট করতে পারবেন এখান থেকে। এবং যদি নিজের ওয়ালে থাকে, ওয়ালের মধ্যে থাকে, টাইমলাইনে থাকে, পরবর্তীতে এটা কাজে লাগতে পারে, ঠিক আছে? রনি ওয়াহিদুজ্জামান, থ্যাংক ইউ। হোসেন জাহাঙ্গীর ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাইহান নিবিড়। হ্যাঁ, একজনে মিনিমাম 5জন করে কি দিবেন, মেনশন দিবেন, ঠিক আছে? না দেখুক সমস্যা নেই, তারা পরে দেখে নেবেন কোথায় মেনশন করছে, তারা সেটা দেখতে পাবে আর কি। আর নিজেদের ওয়ালের মধ্যেও শেয়ার দিয়ে রাখবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বার কাউন্সিল কিন্তু আমাদেরকে খুব হতাশ করে যাচ্ছে দিনের পর দিন, এবং রাষ্ট্র একই সাথে। আমরা রাষ্ট্রকে দায়ী করতে চাই। এটা আসলে রাষ্ট্র বলতে আসলে স্পেসিফিক ভাবে কাউকে বলা যাচ্ছে না, সবাই মিলে তো রাষ্ট্র, তাই তো? স্টেট তো সবকিছু মিলেই, ভূখণ্ড, জনগোষ্ঠী, সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সবগুলো মিলেই তো মূলত আমাদের এই যে রাষ্ট্র। তো আমাদের এই যে প্রায় বলতে গেলে এখন 60,000, আমি বলি 60,000, এই 60,000 স্টুডেন্ট কিন্তু, সদস্য কিন্তু এই যে হতাশার মধ্যে জীবন কাটাচ্ছেন। এই যে একটা পরীক্ষা, এই যে যেমন কতগুলো মানুষ কিন্তু কিছুদিন আগে খুব আন্দোলন করেছিল পরীক্ষা না হওয়ার জন্য,
প্রিলি না হোক, রিটেন না হোক, অথবা প্রিলি দিয়ে নিয়ে ফেলুক, অথবা ভাইবা দিয়ে নিয়ে ফেলুক, এভাবে আমি মনে করি তাদের এই আন্দোলনটা যদি পরীক্ষার জন্য হইতো, সবাই যদি একসাথে ওই আন্দোলনটা করতো, এতদিনে 2টা পরীক্ষা হয়ে যেত। ওইটা না করে ওই আমাদের যেই কাজে কোনো ফসল আসবে না, যে কোনো ধরনের ফল আসবে না, সেটা নিয়ে তারা পড়ে আছে। রিড করা, হাবি জাবি, এই সে, যেগুলোতে কোনো ধরনের ফলপ্রসূ হবে না। তো আশা করি সবার জায়গা থেকে, যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। এটা কিছু করার নাই। এখন বর্তমানে বাংলাদেশটা হচ্ছে এমন ভাবে চলতেছে, প্রত্যেকের অধিকার জন্য নিজ থেকেই দাঁড়াতে হচ্ছে, আর কেউ এসে আপনাকে অধিকারটা দিবে না। আপনার অধিকার জন্য আপনাকে কথা বলতে হবে। প্রত্যেকে যদি অন্ততপক্ষে একটা করে স্ট্যাটাস দেন, কথা বলেন, একটা দাবি তুলে ধরেন বারের মাধ্যমে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তাহলে এটা হয়তো বা টনক নড়তে পারে। যেমন তারা দায়িত্ব নিয়েছেন আজকে অনেক দিন, তারা বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি করেছেন আজকে অনেক দিন, কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের মানে কিছু দেখতে পাচ্ছি না। এই যে কোনো ধরনের ইঙ্গিত, এই যে পরীক্ষা কখন হতে পারে, এটা আমাদের জন্য না, মূলত হচ্ছে কি কতগুলো মানুষ এই যে বেকার অবস্থায় আছেন, হতাশার মধ্যে আছেন, আমি প্রতিনিয়ত যে ফেস করতে হয়, স্যার কখন পরীক্ষা হবে, এটা এখন এই শব্দটা, স্যার পরীক্ষা কখন হতে পারে, কোনো শব্দ, কোনো সাউন্ড কি পেয়েছেন, কোনো ইঙ্গিত কি পেয়েছেন, এটা এখন বিষের মতো লাগে এই কথাটা। এখন ওনাদেরকে কি আমরা জবাব দেব, কারণ রাষ্ট্র যেখানে সাইলেন্ট। যাই হোক, আমরা তাহলে আজকে সৌরভ দাস সুমন, অসংখ্য ধন্যবাদ যারা মেনশন করেছেন। তো আজকে আমরা এই যে দেওয়ানি কার্যবিধির কমপ্লিট আমরা একটু স্কেলেটন করার, অর্থাৎ এটাকে পোস্ট মর্টেম করার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি সাথে থাকবেন, এবং আমাদের যারা রিটেন গ্রুপের মধ্যে আছেন, আইসিইউ রিটেন বেচ, তাদেরকে কিন্তু আজকের লেকচার শিটের আমরা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? ওটা আমরা পিডিএফ দিয়ে দিব, অর্থাৎ নোট আকারে দিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নেই। যতটুকু বুঝেন পারেন রেসপন্স করবেন সাথে সাথে, ঠিক আছে? চলে আসি আমরা। সাবিহা সুলতানা, রিয়াদুদ্দিন শাকিল, আচ্ছা ইউর রাইট, জাকিয়া সুলতানা মিশু, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। প্রথমত একজন স্টুডেন্টকে, অর্থাৎ একজন ক্যান্ডিডেটকে, অথবা একজন লয়ারকে একটা দেওয়ানি মামলা করতে গেলে ওনাকে 3টা জিনিস সম্পর্কে অবগত থাকতে হয়। এবং আমরা যারা পরীক্ষা দিব, অর্থাৎ বার কাউন্সিলে এই যে যারা আমাদের সদস্যরা পরীক্ষা দিবে, তাদেরকে এই 3টা জিনিস কিন্তু জানা থাকতে হবে দেওয়ানি মামলার ক্ষেত্রে। তো আপনি যদি পুরোটা, অর্থাৎ আপনি যদি পুরো দেওয়ানি কার্যবিধিকে একত্রে কল্পনা করতে চান, এই 3টা ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বিচার পূর্ব ধাপ সমূহ বা পর্যায় সমূহ, ঠিক আছে? এরপর বলা হচ্ছে বিচার পর্যায় সমূহ, পরবর্তীতে যেটা আসে বিচার পরবর্তী। এখন এগুলা কি, আমরা এগুলো একটু জানতে চাইবো। জাহিদ, থ্যাংক ইউ। দেখেন, দেওয়ানি মোকদ্দমার ধাপের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে বিচার পূর্ব, তার মানে যেটাকে আমরা ইংলিশে বলি কি, প্রি ট্রায়াল স্টেজ। প্রি ট্রায়াল কি স্টেজ, ঠিক আছে? বিচার পূর্ব পর্যায় বা ধাপ সমূহ এখনো কিন্তু বিচারের মধ্যে আসে নাই। এখন যদি আমরা বলি এই বিচার পর্যায়ের মধ্যে কি আছে, আমি মুছে দিচ্ছি, কেমন? ওকে, এগুলো সব পেয়ে যাবে। এই প্রথম যেটা পাচ্ছি আমরা, নওয়াব শান্ত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখেন প্রথম আমরা যেটা পাচ্ছি বলা হচ্ছে আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের। 1 নাম্বার যেটা পাচ্ছি আমরা, আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের। এখন আমাকে একটু বলবেন, এই যে আরজির মাধ্যমে যে মোকদ্দমা দায়ের করা হয়, সেখানে আপনার কোন কোন ধারা আসবে, কোন কোন আদেশ আসবে, আপনাকে কোন জিনিসগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? আপনি একজন আইনজীবী হিসেবে যদি কোনো ধরনের আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে যান, তাহলে আপনাকে কি কি জিনিস জানা থাকতে হবে, ঠিক আছে? এখানের মধ্যে আমরা প্রথমত লিখব আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের, সংক্ষেপে লিখি। এখন এটা হচ্ছে একদম বিচার পূর্ব পর্যায়ের প্রথম নাম্বারটা, 1 নাম্বারটা। এখন এখানের মধ্যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ধারা কততে আছে, 26-এর মধ্যে আছে। আপনি যদি দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে যান, আরজির মাধ্যমেই করতে হবে। কিসের মাধ্যমে? প্লেইন্টের মাধ্যমে। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেইন্ট, এই কথাটা 26-এর মধ্যেই আছে। হুবহু এই সেম কথাটা কোথায় আছে? আদেশ 4-এর বিধি কততে? 1-এর মধ্যেই। আপনি যখন 26 পড়বেন সেকশন, একই সাথে আদেশ 4-এর 1 বিধিতেও একই কথা, কোনো ধরনের কি নেই, ডিফারেন্স নাই, কোনো ধরনের পার্থক্য নাই, ঠিক আছে?
ওকে, থ্যাংক ইউ আবু সুফিয়ান, মাহিম, তানজিল, রোদেলা, তোফায়েল আহমেদ শফিক ভাই এবং নাজমুন খানম, রনি আক্তার। থ্যাংক ইউ ফারজানা ইয়াসমিন, তানিয়া, ওয়ালাইকুম সালাম, কামরুন নাহার, ফারজানা। দেখি আজকে আপনারা আমার সাথে লাইভে থাকবেন, বেশিক্ষণ নিব না, 1.5 ঘন্টার সেশন নিব। এখানের মধ্যে আমি বলবো আপনারা রেসপন্স করবেন দ্রুত, আপনারা পারেন তবু রেসপন্স করবেন, ঠিক আছে? একবার রিভিশন হয়ে যাক। আচ্ছা দেখেন, যখন আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হয় বাদীকে, শুধু কি এই 26 এবং 4 আদেশ 4 জানলেই হবে, আর কিছু জানতে হবে না? বলেন, আরজির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এটা যদি ওইভাবে বলে দেয়া থাকে আর কি, ঠিক আছে? সাধারণত বাংলাদেশে আরজির মাধ্যমে দায়ের করতে হয়, একদম চৌকি থেকে শুরু করে জেলা কোর্ট পর্যায়ে, সকল পর্যায়ে, ঠিক আছে? হাবিবুর রহমান ভাই, আমিরুল ইসলাম। ওকে, তাহলে যিনি আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের করবেন তাকে আরো দুটো অর্ডার সম্পর্কে জানতে হবে। একই সাথে এই জায়গার মধ্যে একটা হচ্ছে আদেশ 6 আর একটা হচ্ছে আদেশ 7। আচ্ছা, আদেশ 6টা কেন জানা দরকার বলেন তো? আদেশ 6টা, এখানের সাথে আদেশ 6টাও কেন আসবে রিলেটেড? কারণ এখানে বলা হচ্ছে প্লিডিং মানেই আরজি বা জবাব, প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। কোথায় বলা আছে? এটা রুল 1 এর মধ্যে বলে দেয়া আছে। গেল, এতটুকু পর্যন্ত শেষ। দেখেন, রুল 2 এর মধ্যে বলা আছে যে আপনি যদি আরজি জবাব রেডি করতে যান তাহলে আপনার কি লাগবে, আপনার কিভাবে তৈরি করতে হয়, মেক করতে হয়, এটা আপনাকে জানতে হবে। যেটাতে বলা হচ্ছে আদেশ 6 এর রুল 2 তে বলা আছে গোল্ডেন রুল অফ প্লিডিংস, অর্থাৎ আরজি জবাবের এই যে সোনালী নীতি, গোল্ডেন রুল, এটা আপনাকে জানতে হবে। এটা মানে কি? ওই যে বলা আছে কোনো ধরনের সাক্ষ্য দেয়া যাবে না, তথ্য দেয়া যাবে, ইনফরমেশন দেয়া যাবে, ঠিক আছে? এবং বলা হচ্ছে প্রত্যেকটা প্যারা আকারে হবে, কথাই না হয়ে সংখ্যায় হবে, এবং প্রত্যেকটা টু দ্য পয়েন্ট হবে, একটার পর একটা বক্তব্য আকারে প্রিসাইসলি হবে। এই কথাগুলো কোথায় বলেছেন? এতে যারা প্র্যাকটিস করেন, অর্থাৎ অ্যাপারেন্টিস লয়ার, শিক্ষানবিশ আইনজীবী যারা, এখন কিন্তু আপনারা অনেকেই কিন্তু এই প্লেন রেডি করেছেন, দেখেছেন কিনা জানি না। প্লেনের ক্ষেত্রে কিন্তু বক্তব্যগুলো সিরিয়াল আকারে থাকে, পয়েন্ট আকারে, ক্রমিক নাম্বার থাকে, ঠিক আছে? ক্রমিক নং থাকে। এখানে কোনো ধরনের সাক্ষ্য দিতে দেখেছেন? নাই, কোনো ধরনের আপনার এভিডেন্স নাই। তাহলে বলেন তো, এই যে এভিডেন্স নাই, এত চমৎকার ভাবে আপনাকে প্লেনটা সাজাতে হচ্ছে, এটা কোথায় আছে? নিয়মটা আছে 6F2 তে, গোল্ডেন রুল অফ প্লিডিংস, সবকিছু এ টু জেড এখানে আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি গোল্ডেন রুল অফ প্লিডিংস। গেল, এখন আসি আমরা 1, 2 না, রুল আরো কয়েকটা রুল আছে, যেমন রুল বিধি 14 আছে। তাহলে 14তে কি আমরা মনে রাখতে বলেছিলাম? আদেশ 6 এর 14তে স্বাক্ষর কি আছে? স্বাক্ষর। কে কে স্বাক্ষর করবেন? এই যে যিনি মোকদ্দমা করবেন তিনি স্বাক্ষর করবেন, প্লিডার স্বাক্ষর করবেন, ঠিক আছে? এরপর বলা হচ্ছে 15তে কি আছে? বলা হচ্ছে ভিসা। আমরা এই আদেশ 6 এর মধ্যে আদেশ হোসেন ফাইজুন, ভেরি গুড, পোপাই জাহান, তোফায়েল আহমেদ শফিক, নীলিমা নূর, জেসমিন জুই, তানজিনা আক্তার তানজি, ওয়ালাইকুম সালাম। এখানের মধ্যে আমরা কি পড়েছিলাম? একটা ভিসা। তাহলে ভিসা কোথায় কোথায় আছে? এই যে 15তে বলা হচ্ছে ভেরিফিকেশন, ঠিক আছে? 16তে বলা হচ্ছে স্ট্রাইকিং আউট, কর্তন করা। আবার 17তে আমরা পড়েছিলাম অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস মানে সংশোধন। এগুলো সব জানতে হবে না ওই লয়ারের? শুধু কি আরজির মাধ্যমে মোকদ্দমা দায়ের করে দিলেই হবে? তার মানে আদেশ 26-এর সাথে, ধারা 26-এর সাথে আদেশ 4-এর একই সাথে আপনার আদেশ 6 এবং 7ও জানতে হবে। 7-এর মধ্যে কি আছে আমরা একটু দেখবো এখন। যেহেতু আমরা আরজির মাধ্যমে মোকদ্দমা দায়েরের কথা পড়তেছি, সুতরাং আমাদের 7ও জানা লাগবে। আদেশ 7-এর মধ্যে যেটা বলে দেয়া আছে, একটা আরজির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে, এই কথাগুলো কোথায় বলা আছে? এই কথাগুলা বিধি 1-এর মধ্যে বলে দেয়া আছে, ঠিক কিনা দেখেন তো। বিধি 1-এর মধ্যে আরজির বিষয়সমূহ এখানে দেয়া আছে। আদালতের নাম, বাদীর নাম, বিবাদীর নাম, ঠিকানা, যদি কোনো বাদী বিবাদী যদি নাবালক হয়ে থাকে, পাগল হয়ে থাকে, সেই মর্মে কোনো বিবৃতি ওই আদালতের এখতিয়ার আছে কিনা, আপনি আদালত থেকে কোন ধরনের প্রতিকার চান, এটা কোনো সেট অফের বিধান আছে কিনা, এটার ভ্যালুয়েশন কতটুকু, এই সবগুলো হচ্ছে আপনার আরজির বিষয়। কোথায় আছে? আপনার
বিধি একের মধ্যেই আছে। কয়টি বিষয় আছে? 9টি বিষয় আছে ওখানে, ঠিক আছে না? এটা আপনাকে জানতে হবে। 1 থেকে 1 লাফে কোথায় চলে যাবে? আদের সাথে আপনার 10-এর মধ্যে, 10-এর মধ্যে কি আছে? রিটার্ন অফ প্লেইন্ট, আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট। তাহলে রিটার্ন অফ প্লেইন্ট যদি এখানে থাকে, আদের সাথে বিধি 10-এ রিটার্ন অফ কমপ্লেইন কোথায় আছে বলেন তো? অর্থাৎ কমপ্লেইন, নালিশ ফেরত কোথায় আছে দেখি বলেন তো দ্রুত। নালিশ ফেরত কোথায় আছে? রনি আক্তার, তোফাল আহমেদ, শাহিন ভাই, রোদেলা, ফাইজুন, হ্যাঁ অসংখ্য ধন্যবাদ, সত্যপাঠ। কোথায় আছে একটু বলেন তো দ্রুত। হ্যাঁ, মাসুদুর রহমান খান ভুট্টো, স্বাগতম। রামিস আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, আরজি ফেরত। সিআরপিসির কোথায় আছে? 201-এর মধ্যে। ভেরি গুড। তামান আলম তন্নি এবং কামরুন নাহার, নীলিমানুর অনেকেই কমেন্ট করেছেন। নাসরিন বেগম বলেছেন 10, 9টি বিষয়। ভেরি গুড। ফরিদ এখন বলেছেন 201। আচ্ছা, হোসেন ফাইজুন বলেছেন আরজি ফেরত। হ্যাঁ, রুল 10-এর মধ্যে। আমি প্রশ্ন করেছিলাম কমপ্লেন ফেরত কোথায় আছে সিআরপিসির? 201-এর মধ্যে। অনেকেই রিপ্লাই করে আনসার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এই অর্ডার 7-এর রুল 10-এর সাথে সিআরপিসির 201 আমরা মিল খুঁজে পাই। ঠিক আছে, গেল। আমাদের যেহেতু একটু অনেক বিশাল একটা সাবজেক্ট, একটু দ্রুত যেতে হবে। ঠিক আছে, এখন আসি। এরপরে আমরা দেখব 11-এর মধ্যে কি আছে? আরজি প্রত্যাখ্যান। দেখেন, আরজি, এই যে আরজি প্রত্যাখ্যান বলেন, নাকচ বলেন এবং বাতিল বলেন, আরো কি বলা হয়? প্রত্যাখ্যান, নাকচ, খারিজ, আরজি খারিজ বলেন, এগুলো সবগুলো সেম কথা। এগুলো নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, অর্থাৎ আরজি প্রত্যাখ্যান যে কথা, নাকচ একই কথা, বাতিল যে কথা, খারিজ একই কথা। শুধুমাত্র মনে রাখবেন এটা কি আরজির কথা বলেছে নাকি মোকদ্দমার কথা বলেছে। দেখিয়েন, মোকদ্দমা বাতিল, মোকদ্দমা খারিজ, মোকদ্দমা নাকচ এগুলো কিন্তু ভিন্ন বিষয়। ওকে, মোকদ্দমা মানে হোল প্রসিজিওর, কিন্তু আপনার আরজি মানে শুধু হচ্ছে প্লেইনটা, অনলি প্লেইনটা। ঠিক আছে, ওকে, আরজি নাকচ। মিনহাজ চৌধুরী, হ্যালো সাইমন স্যার, ইনফরমেটিভ ক্লাস, থ্যাংক ইউ মিনহাজ ভাই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 7 পর্যন্ত জানা শেষ। ক্লিয়ার? তার মানে আরজির মাধ্যমে মোকদ্দমা দায়েরের মধ্যে আমরা কয়টা জিনিস শিখলাম? 4টা জিনিস। সেকশন 26, অর্ডার 4, অর্ডার 6, অর্ডার 7। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমরা দেখবো এখন আরজি দায়ের হয়ে গেছে। আরজি দায়ের হওয়ার পরবর্তী ধাপটা কি? বিচার পূর্বের মধ্যে। অর্থাৎ আমরা এখন কিন্তু 1 নাম্বার পর্যায়ের মধ্যে আছি। মনে রাখবেন কিন্তু 3টা পর্যায়, একটা বিচার পূর্ব, বিচার পর্যায়, আবার বিচার পরবর্তী। আমি যতক্ষণ পর্যন্ত বলবো না বিচার পর্যায়ে, ততক্ষণ পর্যন্ত ওটা কল্পনাও করিয়েন না। এখনো পর্যন্ত কিন্তু আমরা বিচার পূর্বের মধ্যে আছি, এখনো বিচার শুরু হয় নাই। তো এখানে আমাদের 2 নম্বরটা কি? প্লেন দায়ের হয়ে গেছে যথাযথভাবে, কমপ্লিট। এখন ওকে জানাইতে হবে না? যার বিরুদ্ধে আপনি মামলাটা করলেন তাকে জানাইতে হবে না? আপনি তাকে যদি না জানাই, তার বিরুদ্ধে আপনি মামলাটা ডিল করেন, এটা কি ন্যায় বিচার হবে? ন্যাচারাল জাস্টিস এটা কি এনশিওর হবে? নো, কখনোই হবে না। এখানে বলা হচ্ছে সমন ইস্যু। কি করতে হবে? অসংখ্য ধন্যবাদ, অনেকে কমেন্ট করেছেন দেখলাম। সমন ইস্যু, এটাকে বলা হয় ইস্যু অফ প্রসেস, ইস্যু প্রসেস। ঠিক আছে, প্রসেস, যেটাকে আমরা সমন জারি বলি আর কি। এখন আসি আমরা এই সমন ইস্যুর মধ্যে দেওয়ানি কার্যবিধিতে কোথায় কোথায় বিধান আছে। প্রথম কথা হচ্ছে আপনাকে সেকশনের দিকে যেতে হবে, এরপরে আপনি অর্ডারের সাথে, আদেশের সাথে রিলেট করবেন। তাহলে বলা হচ্ছে ধারা কোথায় আছে? ধারা শুরুতেই একদম, হ্যাঁ, নাজমুল খানম সমন, অপরাজিতা সমন, হ্যাঁ ভেরি গুড। 27 থেকে 32, নূরে আলম 27, শুধু 27 বললে হবে না। অপুদর, ভেরি গুড। শাহিন, রোবেল, সরি, সালিমউদ্দিন, আক্তার শামিমা, রনি আক্তার, নূরে আলম এবং রোদেলা বিকেল, ভেরি গুড। তামান আলম তন্নি। দেখেন, তাহলে এখন আমরা একটু নতুন করে শিখি। 27-এর মধ্যে বলা হচ্ছে বিবাদীর প্রতি সমন, অর্থাৎ সে জবাব দেওয়ার জন্য তাকে কি দিতে হবে? সে আত্মপক্ষ, সে যাতে কি নিতে পারে, সে ডিফেন্স নিতে পারে, আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে কি দিবেন? সমন দিবেন। এটা বিবাদীর প্রতি সমন। ঠিক আছে, বিবাদীর প্রতি সমনের কথা বলা আছে। তো এখন কথা হচ্ছে 28 দরকার নেই, 29টা একটু দরকার আছে।
বলা হচ্ছে যদি আপনি ওই ব্যক্তি বিদেশে থাকে, তাহলে বিদেশে বসবাস করে, কিন্তু আপনি তার বিরুদ্ধে মামলা করলেন, তাহলে বিদেশে সমন জারির ব্যাপারে কথা আছে কোথায়? 29-এর মধ্যে। 29, বুঝতে পারছি? ওকে, এটার সাথে সাথে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 30 ধারা। এটা অবশ্যই একটা ডিরেক্ট স্টেপ আছে, এটা আপনাকে আলাদাভাবে শিখতে হবে। তারপর আগে বলে রাখি 30 স্টেপ বলা হয়। দেওয়ানি কার্যবিধিতে কত স্টেপ? এটা প্রত্যেকটা আদালত মেনটেন করে। দেওয়ানি আদালত যেগুলো আছে প্রত্যেকে কিন্তু তারা কি করে? মেনটেন করে। এখানের মধ্যে বলা হচ্ছে এই যে এই স্টেপ বা এই পর্যায়ে এসে প্রশ্ন সরবরাহ করবে, দলিল দাখিল করার জন্য বলবে, এক পক্ষ আরেক পক্ষকে বলবে। এটা আদালতের মাধ্যমে। আদালত নিজ উদ্যোগে করতে পারে, সুমুটো, অথবা কোনো পক্ষদ্বয়ের আবেদন ক্রমে। এই 30 স্টেপ। 30 স্টেপ মানে কি? 30 ধারা আর কি। দেখবেন সিবিসিতে 30 ধারা, 30তম একটা ধারা আছে এটা, ঠিক আছে? এটা আলাদা আলাদা একটা স্টেপ আছে। তারপরে আপনি বলে রাখতেছি। তো বলা হচ্ছে সমন পাওয়ার পরে যদি অমান্য করা হয় বা বিবাদীকে যদি কোনো ধরনের নির্দেশ প্রদান করা হয় আদালত কর্তৃক, সে যদি অমান্য করে, ডিজবে করে, তার শাস্তিরও বিধান আছে। কোথায় বলেন তো? 32-এর মধ্যে, 32, ঠিক আছে? এই 32 এর মধ্যে বলা হচ্ছে বিবাদী যদি ইন্টেনশনালি কোনো সমন অমান্য করে, তাহলে সেই ক্ষেত্রে তার সম্পত্তি ক্রোক করতে পারে, তাকে জেলে দিতে পারে, তাকে অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, ঠিক আছে? এই বিধান সবগুলো 32-এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে আপাতত আমাদের সেকশন মনে রাখতে হচ্ছে 27, 29, 32, 30 সমনের ক্ষেত্রে ধারা মানে সেকশন। এখন আসি আমরা অর্ডার। অর্থাৎ আপনি শুধু এখানে মনে রাখেন 27 আর মনে রাখেন না, ওদিকে আবার আদেশ কততে চলে যান? আদেশ 5 এর মধ্যে চলে যান। বিধি অর্ডার 5, ঠিক আছে? তো এখানের মধ্যে একটা বিষয় হচ্ছে, দেখেন 27-এর সাথে 28 মনে রাখবেন, 30 মনে রাখবেন, প্লাস 32 মনে রাখবেন, 32, ঠিক আছে? এখন সেকশন থেকে আমরা আদেশে চলে যাব। তো আদেশের ক্ষেত্রে আমরা আসলে মূলত কি কি পড়ব? দেখেন বিধি 1, রুল 1 এর মধ্যে বলা হচ্ছে, অর্থাৎ প্লেন দায়েরের পরে আপনার সমনটা ইস্যু করতে হয় কত দিনের মধ্যে? 5 কার্য দিবস। এটা কিন্তু দিন নয়, ওয়ার্কিং ডেজ, ঠিক আছে? 5 ওয়ার্কিং ডেজ। খেয়াল করে দেখবেন, ওয়ার্কিং ডেজ মানে হচ্ছে ওপেন ডেতে, যে সময়ে কার্য দিবস চলে, অর্থাৎ কাজ চলে, এটা এই জন্য বলা হচ্ছে কি ওয়ার্কিং ডেজ, ঠিক আছে? গেল 1 থেকে রুল 1 থেকে চলে যাবেন একেবারে কততে? 9 এর মধ্যে। রুল বিধি কতের মধ্যে? 9 এর মধ্যে চলে যাবেন। 9 এর মধ্যে কি আছে? ব্যক্তির মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি দেয়া? সমন দেয়া। এখানে একটা কথা বলা আছে, এই আদেশ 5 এর বিধি 9 এর মধ্যে বলা দেয়া আছে, অর্থাৎ আদালত কর্তৃক নিয়োগকৃত কোনো ব্যক্তি অথবা কুরিয়ার সার্ভিস ওই সমনটা পাওয়ার মানে তাদের কাছে দেয়ার 30 দিনের মধ্যে এটাকে সার্ভিস করতে হবে, এটাকে প্রেরণ করতে হবে। সেটা ব্যক্তি পাক বা কোনো কুরিয়ার প্রতিষ্ঠানে পাক, ঠিক আছে? তাদেরকে কত দিনের মধ্যে সেটা প্রেরণ করতে হবে? বিবাদীর বরাবর 30 দিনের মধ্যেই। তো এখানের মধ্যে বলে দেওয়া আছে, যদি 30 দিনের মধ্যে প্রেরণ করতে না পারে, ব্যক্তি হলে অসদাচরণের জন্য দায়ী হবে, আর প্রতিষ্ঠান হলে কি হবে? কুরিয়ার সার্ভিস হলে তাকে লিস্ট থেকে বাদ দিবে, তালিকা থেকে বাদ দিবে, ঠিক আছে? এই কথাটা এখানে আছে। এখন কথা হচ্ছে আমাদের এটা দেখলাম অর্ডার 5 এর মধ্যে 1, 9। এরপর হচ্ছে আমরা একটু দেখব বিধি 11। 11তে কি আছে? বলা হচ্ছে বিবাদী যদি বহু সংখ্যক হয়, যেমন আমরা মনে রাখতে বলেছিলাম এইভাবে 1 তো যতজন থাকে ততজন বিবাদের উপর আপনাকে কি দিতে হবে? সমন দিতে হবে। তাহলে যতজন বিবাদী সমনের তত কপি দিতে হবে, ঠিক আছে? গেল। এরপরে মনে রাখতে বলছিলাম 12তে কি? ব্যক্তিগতভাবে সমন জারি। আদালত তো দিবেই, আপনি বলতে পারেন মাননীয় আদালত, বিবাদী আমার বাড়ির পাশে বসবাস করেন, আমাকে একটু 1 কপি দেন, আমি হাতে হাতে গিয়ে দিব। তাহলে বলা হচ্ছে 12তে ব্যক্তিগত। কিভাবে মনে রাখতে বলছিলাম? 12তে ব্যক্তিগত সমন জারি, ক্লিয়ার? এরপর আসি আমরা একেবারে 15তে। ভেরি গুড। আদেশ সাউন্ড আসছে না, এই সাউন্ড কি যাচ্ছে না? কি বলেন? হোসেন ফাইজুন একটু সবাই বিকেল এবং শাহিন উদ্দিন, শফিক ভাই, আক্তার শামীম, নাসরিন বেগম একটু কমেন্ট করে জানান সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আব্দুল গনি বলেছেন সাউন্ডটা শোনা যাচ্ছে না, এটা কি? মাসুদুল খান রহমান,
আমিও ক্লাস করতেছি। হারুনুর রশিদ ভাই কক্সবাজার থেকে, থ্যাংক ইউ ভাই। নুর আলম ক্লিয়ার? আচ্ছা ভাই ক্লিয়ার, আপনার মোবাইল ঠিক করেন। আব্দুল গনি দেখেন, এই 15তে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ পরিবারের মধ্যে যার উপর সমন জারি করা উচিত তাকে যদি পাওয়া না যায়, কার উপর করবে? প্রাপ্তবয়স্কর উপর। তাহলে বিধি 15 এর মধ্যে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক, শেষ। ঠিক আছে, গেল। এরপর বলা হচ্ছে আমরা 20-এর মধ্যে কি? সাবস্টিটিউটেড, 20-এ বিকল্প। 20-এ কি বললাম? বিকল্পভাবে সমন জারি, সমন জারি, বিকল্পভাবে সমন জারি। মনে রাখবেন কিভাবে? আদেশ 5-এর 20-এ বিকল্প, 20-এ বিকল্প। এরপর বলা হচ্ছে আপনার 24-এ জেলের কাছে, অর্থাৎ যার বরাবর আপনি সমন প্রেরণ করবেন তিনি যদি জেলে থাকেন, সমনটা কাকে দিবেন? ওই যে ভারপ্রাপ্ত জেলার উপর, 24। এখন সমনটা প্রেরণ করতে হচ্ছে বাইরের দেশে, তাহলে কিভাবে প্রেরণ করবেন, কিভাবে সেন্ড করবেন? ফ্যাক্স, ইমেলের মাধ্যমে। তাহলে বলা হচ্ছে 25-এ ফ্যাক্স, মনে রাখবেন কিভাবে? 25-এ ফ্যাক্স, 24-এ জেলার, 24-এ জেলার, 20-এ বিকল্প, 15-তে প্রাপ্তবয়স্ক, 11-তে সকল বিবাদের উপর, 1-এর মধ্যে 5 কার্য দিবস, শেষ। এভাবে করে আপনার অর্ডার 5 হাতের মুঠোয় চলে আসলো। ক্লিয়ার? অফিসার ইনচার্জ, ভেরি গুড। ফয়সাল আহমেদ জেলার, হ্যাঁ জেলের উপর, ভেরি গুড। হোসেন ফাইজুন রনি, প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি বিকল্প পদ্ধতিতে, থ্যাংক ইউ। বিকল্প পদ্ধতিতে, হ্যাঁ সরি। আচ্ছা, আমাদের তাহলে সমন ইস্যু শেষ। সমন পাওয়ার পরে বিবাদী কি করবেন? বিবাদীর কাজ হচ্ছে এখন সে তড়িঘড়ি করে আসবেন, আসার পরে হচ্ছে সে রিটেন স্টেটমেন্ট দাখিল করবেন। কি করবেন? 3 নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি, জবাব দাখিল, যেটাকে বলা হয় ফাইলিং রিটেন স্টেটমেন্ট, রিটেন WS বলা হয়, WS, জবাব দাখিল। এখন এই জবাব দাখিলের ক্ষেত্রে আমাদের কোন কোন বিধি দরকার, মানে কোন আদেশটা জানতে হবে রিটেন স্টেটমেন্ট জানার জন্য? আপনি রিটেন স্টেটমেন্ট কিভাবে রেডি করবেন সেগুলো জানার জন্য আজিজুর রহমান রুবেল, রিটেন স্টেটমেন্ট, ভেরি গুড। বাংলাদেশের বাইরে বসবাস করলে, হ্যাঁ জাবের আলী বলেছেন রুল 8, রুল 8 বললে হবে না, সরাসরি অর্ডার 8, আদেশ 8, আদেশ 8। এটা আপনাকে একটু খুঁটিনাটি একটু জানতে হবে। তাহলে এই আদেশ 1-এর বিধি 1-এর মধ্যে কি বলেছে? বলা হচ্ছে আপনি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রথম দিকে রাইট, অর্থাৎ অধিকার হিসেবে কতদিন সময় পাবেন? 30 দিন সময় পাবেন। অর্থাৎ আপনার বরাবর সমন ইস্যু করার পর ওই সমনটা প্রাপ্ত হওয়ার পর আপনি যেদিন পেয়েছেন সেদিন থেকে কতদিন সময় পাবেন? 30 দিন সময় পাবেন। লিখিত জবাব আক্তার শামীমা, জাবের আলী, তফাল আহমেদ শহীদ ভাই, ভেরি গুড। হ্যাঁ সেলিম উদ্দিন বলেছেন 30 পত্রের মাধ্যমে। তাহলে বলা হচ্ছে আপনি, এটা কিন্তু আইনত আপনাকে 30 দিন সময় দিচ্ছে আত্মপক্ষ সমর্থনের জন্য, কিন্তু যুক্তিসঙ্গত কারণে যদি আপনি এই 30 দিনের মধ্যে যদি না পারেন, আইন আপনাকে আরো 30 দিন সময় দিচ্ছে। কতদিন? আরো 30 দিন। তাহলে টোটাল কতদিন? টোটাল হচ্ছে আপনার 60 দিন। কিন্তু কথা হচ্ছে অনেকে বলে এই যে কতদিনের মধ্যে রিটার্ন স্টেটমেন্ট দাখিল করতে হয়? 60 দিনের মধ্যে। আসলে কি 60 দিনের মধ্যে? 60 দিন তো সর্বমোট সময়। আপনি যদি না পারেন, প্রথমত হচ্ছে আপনাকে বলতে হবে এই যে কতদিনের মধ্যে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হয়, 30 দিনের মধ্যে। সেই সময়ের মধ্যে যদি না পারেন, বাকি 30 দিন, টোটাল হচ্ছে আপনার 60 দিনের মধ্যে করতে হবে। ঠিক আছে, এটা। এখন আসি বিধি 1 তো গেল, 30, 30, 60। বিধি 3-এর মধ্যে কি বলছে? আমরা তো জানি ওদিকে বাদী কি করছে? প্লেইন্ট দায়ের করেছে পয়েন্ট আকারে আকারে, 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। এখন আপনাকে বসে বসে রিটেন স্টেটমেন্টের মধ্যে, অর্থাৎ জবাবের মধ্যে বাদীর প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে অস্বীকার করতে হবে। তো বলা হচ্ছে এখানে আপনার অস্বীকার সুনির্দিষ্ট হতে হবে, সুনির্দিষ্ট অস্বীকার। ঠিক আছে, স্পেসিফিক ডিনায়াল। আপনি যে ডিনাই করবেন, প্রত্যেকটা ডিনায়াল আপনাকে স্পেসিফিক হতে হবে। এটা কোথায় বলা আছে? 3-এর মধ্যে। আর বেশি জানার দরকার নেই। এরপরে বলা হচ্ছে বিধি একেবারে কোথায় চলে যাবেন? বিধি 6-এর মধ্যে। সবার কাঙ্ক্ষিত একটা রুল, সবার মনে থাকে এটা। ঠিক আছে, হ্যাঁ জিনাত তানিয়া, সুনির্দিষ্ট অস্বীকার,
60 কার্য দিবসের মধ্যে, হ্যাঁ ভেরি গুড। ফাইজুন, নীলিমানুর, সরি, জাবের আলী, বাকিরা কমেন্ট করতেছেন না কেন? সাইফুল হক, হ্যাঁ 30 ওয়ার্কিং ডেজ, ভেরি গুড। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিনায়াল, রোদালা বিকেল, ভেরি গুড। এরপর আসে আমরা 6 সেট আপ। তাহলে এই যে আদেশ 8 রিটেন স্টেটমেন্টের সেট আপটা যদি ভুলে যান যারা নতুন পড়তেছেন, তাহলে মনে রাখবেন কোথায় এই সেট আপ বা দাবি সমন্বয়ের ব্যাপারটা, দাবি পরিশোধের সমন্বয়ের ব্যাপারটা কোথায় আছে, সেট আপের বিধান কোথায় আছে 6 তাহলে আমরা এই দেখেন সেট অফ, এই এসটা 6 দিয়ে শুরু হয় না, এজন্য বিধিটা কোথায় 6 এর মধ্যে। আপনার কঠিন করে মনে রাখতে হচ্ছে আদেশ 8 এর বিধি 6 এ সেট আপ, ক্লিয়ার? আপনার আর দরকার নেই। সেট আপ মানে হচ্ছে কি দুইজনের সাথে দাবিটা সমন্বয় করে ফেলা। আমি আপনার বিরুদ্ধে 10,000 টাকার জন্য মামলা করলাম, এখন আপনি বললেন সাইমন ভাই স্যার থেকে 5,000 টাকা পাই, ভাই বা স্যার যাই হোক, এখন আপনি যে দাবি উত্থাপন করলেন, আমি পাচ্ছি 10, আপনি পাচ্ছেন 5, আদালত বলবে এত কাহিনী না করে সমন্বয় করে দেন, আমার 10 থেকে আপনার 5 কাটা যাবে, আর বাকি 5 আপনি আমারে দিবেন। এটাকে বলা হচ্ছে কি সেট অফ 6 এর মধ্যে, ঠিক আছে, ক্লিয়ার? ক্ষতিপূরণ সহ দাবি, ভেরি গুড। মেহেদি হাসান, শাহিনুদ্দিন, জিনাত তানিয়া, আক্তার শামিমা, রনি আক্তার, সেট অফ। এরপর হচ্ছে জিনাত তানিয়া, জেবুন্নাসা অরুণা, গেল 6 এর পরে কি আমাদের কি আর জানতে হয়? আর জানতে হয় না। তারপর হচ্ছে আপনাদের পরীক্ষায় রিটেন বা প্রিলিতে কেমন জানি মনে হচ্ছে একটা বিধি দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে বিধি 9, রুল 9, পরবর্তী আর্জি জবাব, যেটাকে বলা হচ্ছে সাবসিকুয়েন্ট প্রসিডিং। এটা এক কথায় আমি বলে দিই, একটা কথায়, অর্থাৎ আদালতে আর্জি দায়ের হয়ে গেছে, রিটেন স্টেটমেন্ট ফাইল হয়ে গেছে, এই প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট থেকে যদি আদালত কোনো বিষয় স্পষ্ট বুঝতে না পারে, তখন উক্ত আদালত যে কোনো পক্ষকে অতিরিক্ত আর্জি বা জবাব দেওয়ার জন্য বলতে পারে আপনার এই বিষয়টা বুঝি নাই, আপনি আরেকটা অতিরিক্ত রিটেন স্টেটমেন্ট দেন, লিখিত স্টেটমেন্ট দেন। কি দেন? রিটেন স্টেটমেন্ট লেখা আছে এখানে বিধি 9 এর মধ্যে, সাবসিকুয়েন্ট প্রসিডিং। জাস্ট এটুকু মনে রাখেন, বেশি মনে রাখার দরকার নেই। অর্থাৎ প্লেইন্ট, আর্জি এবং জবাব দাখিলের পর যদি দুইজনের বক্তব্য থেকে আদালত কোনো বিষয় বুঝতে না পারে, তখন তাদেরকে আবার নির্দেশ দিবে এই বিষয়টা ক্লিয়ার করে আপনি আরেকটা রিটেন স্টেটমেন্ট দেন। এটাই বলা হচ্ছে 9 সাবসিকুয়েন্ট প্রসিডিং, ক্লিয়ার? হ্যাঁ, এক্সট্রা অ্যাডেড, ভেরি গুড আজিজুর রহমান। সাবসিকুয়েন্ট প্লিডিং, পরবর্তী আর্জি জবাব বিধি 9, সাবসিকুয়েন্ট প্লিডিং। কিন্তু এটা কিন্তু সবাই পড়তে চায় না, মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু আমাদের কোডের মধ্যে রেগুলার প্র্যাকটিস হয় এটা, ঠিক আছে? অর্থাৎ এই বিধি 9টা। আসি এখন, রিটেন স্টেটমেন্ট আমাদের শেষ। এখন আরেকটা বিষয় বলে রাখি, এই জবাব দাখিলের ক্ষেত্রেও ওই আইনজীবীকে অনেক বিষয় জানতে হয়, সেখানের মধ্যে আদেশ 6 নাম্বারটাও মাথায় রাখতে হয়। তাহলে আদেশ 6টা সকল তরকারি ধনিয়া পাতা, তার মানে প্লেন্টের ক্ষেত্রেও 6 লাগে, আবার আর জবাবের ক্ষেত্রেও 6 লাগে, ঠিক আছে? ও দুইজনের সাথেই বসবাস করে। কেন? আপনি যখন এই অর্ডার 6টা পড়বেন, এখানে কিন্তু সবসময় একটা দুইটা জিনিস একসাথে লাগানো থাকে, আরজি ও জবাব। তাহলে জবাব হচ্ছে বিবাদীর ক্ষেত্রে, আরজি হচ্ছে বাদীর ক্ষেত্রে। এই জন্য প্লেন্টের ক্ষেত্রে অর্ডার 6, রিটেন স্টেটমেন্টের ক্ষেত্রে অর্ডার 6, নতুন করে পড়ার দরকার নেই, ক্লিয়ার? ওকে, এখন আমাদের 3টা ধাপ শেষ। পরবর্তী ধাপ কি বলেন? 4 নাম্বার কি? ফাইজন, হ্যাঁ ভেরি গুড। এরপর আমরা দেখতে পাচ্ছি আজিজুর রহমান, হ্যাঁ নাসরিন বেগম, অতিরিক্ত আর্জি জবাব, ভেরি গুড। আদেশ 6 হলুদ। দেখেন 4-এর মধ্যে বলা হচ্ছে, আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে, যে আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট আদালতের জন্য একটা বাধ্যকরী বিধান আছে, বাধ্যতামূলক বিধান আছে। না হোক ফলাফল 0 আসুক, তারপরও অ্যাটেম্পট নিতে হবে, চেষ্টা করে যেতে হবে। এটা কোনটা? অনেকেই বলে দিয়েছেন, ভেরি গুড। জেবুন্নাসা অরুণা, কামরুন নাহার, ফাইজুন, ফয়সাল ভাই অর্ডার 9 কেন দিয়ে দিলেন? অর্ডার 9 অনেক পরে। সাইফ 6, জিনাত তানিয়া, ধন্যবাদ। আক্তার শামিমা অর্ডার 6, জাবের আলী, সালিম উদ্দিন, আচ্ছা
সালিমউদ্দিন ভাই আপনারটা আদ্র হয়ে গেছে এডিআর লিখতে গিয়ে, থ্যাংক ইউ অবশ্যই আপনাকে। শফিক ভাই, জাবের আলী একদম সরাসরি বলেছে 2012 সালে সংশোধন করেছেন সেটা সহকারে। আচ্ছা, নাসরিন বেগম এডিআর, জেসমিন জুই এডিআর, ভেরি গুড। এটাকে আমরা বাংলায় বলি বিকল্প বিরোধ নিষ্পত্তি, ঠিক আছে। তো এটা আদালতের জন্য একটা বাধ্যতামূলক বিধান, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, ঠিক আছে। তো এখানের মধ্যে বলা হচ্ছে সিপিসিতে কিন্তু 3টা বিধান অ্যাড করা হয়েছে, কি কি দিয়ে? একটা বলা হচ্ছে 89 ক, 89, একেবারে ইংলিশে লিখি, 89 এ, 89 বি এবং 89 সি, ঠিক আছে। এতে মিডিয়েশন, বিতে আরবিট্রেশন, উল্টা মনে রাখবেন যারা মনে রাখতে চান সহজে। এতে মিডিয়েশন, বিতে আরবিট্রেশন, আর সিতে হচ্ছে মিডিয়েশন ইন অ্যাপিল, আপিলে গিয়েও মিডিয়েশন। এখন আমরা একটু আসি এই বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে। 89 কতে কি বলা আছে? বলা আছে আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট, অর্থাৎ জবাব দাখিলের পরপরই আদালত কি করবে? উভয় পক্ষকে ডাকবে, ডাকার পর বলবে তারা এই বিষয়ে নিষ্পত্তি করতে চান কিনা এবং তারা পাঠাবেন। অর্থাৎ এখানে 4টি অথরিটির কাছে পাঠানোর বিধান আছে, ঠিক আছে। অর্থাৎ দুই পক্ষের নিয়োগকৃত আইনজীবীর নিকট, অথবা জেলা জজ কর্তৃক প্যানেলকৃত এই যে বিচারকের নিকট অবসরপ্রাপ্ত, অথবা কোনো আইনজীবীর নিকট, ঠিক আছে, অথবা থার্ড কোনো ব্যক্তির নিকট। এখানে 4টা গ্রাউন্ড আছে, এই 4টা গ্রাউন্ডগুলো দেখে নেবেন। তো এখানে বলা হচ্ছে তাদেরকে একটা সময় দিবে, সময়গুলো মনে আছে? কতদিনের মধ্যে বলেন? কতদিনের মধ্যে দেখি বলেন, বলতে পারেন কিনা, দ্রুত বলবেন কিন্তু। হ্যাঁ, বিকল্প বিরোধ নিষ্পত্তি, থ্যাংক ইউ। মেডিয়েশন, শাহিন ভাই, হ্যাঁ আমরাও জানি মেডিয়েশন 10 দিনের মধ্যে, 10 না পুরোটা বলতে হবে। হ্যাঁ, মেহেদি হাসান বলেছেন, আচ্ছা 89 এ বি সি, ভেরি গুড। 10, শুধু 10 দিন, আর কিছু বলে নাই? 10 দিন কাদেরকে টাইম দিবে এটা? রাসেল মাহমুদ, টোটাল 17 দিন। অর্থাৎ এখানে একটা বিষয় মনে রাখবেন, সর্বপ্রথম যে মেডিয়েটর নিয়োগ দেওয়ার জন্য একটা সময় বেঁধে দিবে আদালত। কতদিন? 10 দিন। এটা আদালত পক্ষদ্বয়কে সময় বেঁধে দিবেন, এই 10 দিনটা। পক্ষ পার্টি এই 10 দিনের মধ্যে যদি না পারে, আদালত বলবে আপনাদের দ্বারা কোনো কাজ হবে না, কাজ হবে না, আমাদেরই করতে হবে। কতদিন? 7 দিন। 7 দিনের মধ্যে আদালত সেটা নিজেই নিয়োগ নির্ধারণ করে দিবেন। এই ক্ষেত্রে কিন্তু আবার আদালত নিজেই কিন্তু মিডিয়েটর হতে পারেন, এটা জানেন তো। যে আদালত বিচার করবেন তিনি নিজেই মিডিয়েটর হতে পারেন, তবে তিনি ওই মামলার শুনানি করবেন না, তিনি অন্য কোনো আদালতের নিকট সেটা ট্রান্সফার করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। অনেকে বলেছেন ই ফেইল 7 ডেজ, ভেরি গুড ফয়সাল ভাই এবং জেবুন্নাস অরুণা। সঞ্জিদ আলম সুমি বলেছেন 17 দিন, নাসরিন বেগম আরো 7 দিন দিবে, থ্যাংক ইউ। তাহলে দেখেন পক্ষদ্বয় 10 দিন, আদালত 7 দিন, গেল, নিয়োগ হয়ে গেল। এখন ওই নিয়োগের উপর ভিত্তি করে কতদিনের মধ্যে নিষ্পত্তি করবেন? কমপ্লিট 60 দিনের মধ্যে নিষ্পত্তি করবেন, 60 ডেজ। এটা হচ্ছে লিগ্যাল টাইম দিবে। এই টাইমের মধ্যে যদি না পারে, অতিরিক্ত কতদিন দিবে? 30 দিন। অতিরিক্ত কতদিন? 30 দিন, ভেরি গুড। এখান থেকে মূলত আর জানার দরকার নেই, ঠিক আছে। তারপর আরো বিষয় আছে, যেমন কোর্ট ফির বিধান আছে। যদি নিষ্পত্তি হয়ে যায়, দুই পক্ষের মধ্যে যদি অ্যামিকেবলি, অর্থাৎ এটা যদি সেটেলড হয়ে যায়, নিষ্পত্তি হয়ে যায়, তাহলে বলা হচ্ছে 7 দিনের মধ্যে কি দিবে? ডিক্রি প্রদান করবে, যেটাকে আমরা বলি কম্প্রোমাইজ ডিক্রি, সোলো ডিক্রি। বুঝতে পারছি? ওকে, তাহলে সেই ডিক্রি দেওয়ার পরে আবার আপনি যে এই যে রিটেন স্টেটমেন্ট ফাইল করার সময়, অর্থাৎ মামলা দায়ের করার সময় যে কোর্ট ফি দিয়েছিলেন, কোর্ট ফি, তো সেই কোর্ট ফি কি চলে যাবে? একটা মামলা দায়ের করার সময় আমার 20-25 হাজার টাকা কোর্ট ফি দিয়েছেন, তো এই মামলাটা তো আপনারা নিজেরা নিষ্পত্তি করে ফেলছেন, সরকারের কোনো খরচ হয় নাই, এই কোর্ট ফি আপনি ফেরত দিবেন না। নিষ্পত্তি হওয়ার এই ডিক্রি প্রদানের কতদিন পর? 60 দিনের মধ্যে, অর্থাৎ প্রত্যয়ন পত্র দেয়ার, আপনাকে একটা প্রত্যয়ন পত্র দিবে, সেই প্রত্যয়ন পত্র দেওয়ার 60 দিনের মধ্যে আপনি কোর্ট ফিটা ফেরত দিবেন, ঠিক আছে। ভেরি গুড। তার মানে আমরা এই 89 এর মধ্যে আমরা অনেকগুলো বিধান পাই, 10, 7, 60, 30, 60, 7। এই বিধানগুলো একটু পেস্ট লেগে যায়, এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে।
60 দিন যদি অধিবেশন হয়, তার 30 দিন সময় দেবে। ভেরি গুড শামিমা। রবিউল আজম বর্ধিত করবেন, হ্যাঁ। নো অ্যাপিল এগেইনস্ট কম্প্রোমাইজ ডিগ্রি, অনলি রিভিশন, থ্যাংক ইউ। এখন এটা এই যে 89 এর মধ্যে কি বলা আছে, 12 মধ্যে রুল 12, অর্থাৎ 89 এর 12 সাবসেকশন 12, এখানের মধ্যে কি আছে, নো আপিল নো রিভিশন, এই কথাটা কিন্তু এখানে আছে, নো আপিল নো রিভিশন। তো এটা নিয়ে আরো বিস্তারিত একটু কাহিনী আছে। অর্ডার 23-এর মাধ্যমে যেটা কম্প্রোমাইজ হয় সেটার বিরুদ্ধে রিভিশন চলে, কিন্তু 89/12 যেটা ডিগ্রি দেওয়া হয় সেই ডিগ্রির বিরুদ্ধে নো আপিল নো রিভিশন, তাহলে কি চলে, রিভিউ চলে। যেহেতু রিভিউ সম্পর্কে সাইলেন্ট, সুতরাং আমাদের রিভিউ করতে পারবো, কোনো বাধা নাই। কিন্তু যেহেতু সরাসরি রেস্ট্রিক্ট করে দিয়েছে, আপনাকে রেস্ট্রিকশন দিয়েছে যে আপিল করতে পারবেন না, রিভিশন করতে পারবেন না 89/12-তে। ক্লিয়ার? ওকে, তামান আলম তন্নি, নো আপিল নো রিভিশন শ্যাল লাই। ভেরি গুড নাসরিন। আচ্ছা, তোফাইল আহমদ। আমানুল হক বলেছেন দেওয়ানি কার্যবিধির অনেক বড় একটা সাবজেক্ট, রাইট। হ্যাঁ, এরপর আর কি বলেছেন একটু দেখি। আপনি জাস্ট একটু আগে স্টেজ অফ সিভিল সুটের ক্লাস শেষ করলাম বিচার ফারান সামি স্যার। আচ্ছা, অনেক বড় সাবজেক্ট। আচ্ছা, 4-এর পরে হচ্ছে আমরা শুধু স্টেজ পড়তেছি না, আজকে আমরা কিন্তু ডিপলি আলোচনা করতেছি, ঠিক আছে? এটা কে বলেছেন, আমানুল হক। আমরা কিন্তু ভিতরের বিষয়গুলো কিন্তু আলোচনা করব, উপর থেকে না। ওকে, এরপর হচ্ছে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আবার পাচ্ছি 89B-তে আরবিট্রেশন, ঠিক আছে? অর্থাৎ যদি কোনো ধরনের চুক্তি থাকে যে আমাদের মধ্যে কোনো ডিসপিউট অ্যারাইজ হলে আমরা সেটা আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে আমরা কি করব, নিষ্পত্তি করব। অর্থাৎ সেক্ষেত্রে বলা হচ্ছে সালিশ আইন কত সাল, সালিশ আইন 2001 সালের মাধ্যমে সেটা কি করবেন, নিষ্পত্তি করবেন, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে 89C। 89C এর মধ্যে কি আছে, মেডিয়েশন ইন অ্যাপিল। আপিলে গিয়ে আবার আপনি কি করতে পারবেন, মেডিয়েশন করতে পারবেন, মধ্যস্থতা করতে পারবেন, কোনো বাধা নাই। এই ক্ষেত্রে বলা হচ্ছে, এই 89C এর ক্ষেত্রে বলা হচ্ছে 89 এর মধ্যে যে যে সব বিধান আছে সবগুলো হুবহু এখানের মধ্যে কি হবে, প্রয়োগ হবে, তবে কিছু পরিবর্তন সাপেক্ষে, কিছু পরিবর্তন। যেমন আপিলে গিয়ে আপনি এখানে কি ডিটেইল স্টেটমেন্ট ফাইলের পরে আসতে হচ্ছে না, ওই পর্যায়ে গিয়ে আপনি করতে পারবেন যে কোনো, অর্থাৎ আপিলটা ফাইল করার সাথে সাথে, রুজু করার সাথে সাথে, ঠিক আছে? এই বিধান, তার মানে 4-এর মধ্যে আমরা 3টা বিধান পাই, ঠিক আছে? এরপর আমরা চলে যাব পরবর্তী কি আসবে 4-এর মধ্যে, 5-এর মধ্যে, 5-এর মধ্যে অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তি শেষ হইলে তো হইল, সাকসেস, যদি সাকসেস না হয় মামলা চলবে না, বলে যে আমরা নিষ্পত্তি করব না, আমরা কম্প্রোমাইজ করব না। এটা তো অনেক আছে না ইগো, কয়টা কম্প্রোমাইজ হয় আদালতে, খুব কিয়ামত হয়ে যায় বিচারকদের কম্প্রোমাইজ করতে গিয়ে, এই কম্প্রোমাইজ করতে চায় না তারা, ঠিক আছে? আচ্ছা, বিচার্য বিষয় নির্ধারণ, ভেরি গুড। অর্ডার একেবারে এক্সেলেশন চলে গেছেন, এটা তো হবে না বিকেল। দেখেন এটা বলে ইস্যু ফ্রেম, ইস্যু ফ্রেম, আবার ইস্যু প্রসেস নয়, দেখিয়েন এটা ইস্যু ফ্রেম, ফ্রেমিং ইস্যু বলা হয়, ফ্রেমিং ইস্যু। এই ফ্রেমিং ইস্যুর মধ্যে আমরা কোথায় চলে যাব, এই ইস্যু ফ্রেম নিয়ে দাঁড়াতে বলে নাই, তবে আদেশে বলছে, কোথায় বলেছে, আদেশ 14, আদেশ কত 14 মধ্যে বলেছে এটা কখন হবে। এখানে একটা কথা বলা আছে যে এক পক্ষ যখন কোনো কিছু দাবি করে অন্য পক্ষ বলে আমি দিব না, ডিনাই করবে, তখন বলা হচ্ছে আদেশ 14 এর রুল 1-এর মধ্যে বলা হচ্ছে তখনই কিন্তু বিচার্য বিষয়ের উৎপত্তি হয়, উদ্ভব হয়, সে অধিকার পাবে কিনা, সে দখল পাবে কিনা, সে মিন প্রফিট পাবে কিনা, সে ক্ষতিপূরণ পাবে কিনা, এগুলোই হচ্ছে আপনার বিচার্য বিষয়। নির্ধারণ করবে কে, আদালত। এই বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে মামলাটা নিষ্পত্তি হবে। ক্লিয়ার? এখন আসি আমরা এই রুল 1-এর মধ্যে বলা হচ্ছে যখন ফার্স্ট হিয়ারিং হয়, সরি, এই ফার্স্ট হিয়ারিং হয়, এই প্রথম শুনানি, ফার্স্ট হিয়ারিং, অথবা দুই পক্ষের মধ্যে প্রথম শুনানি হয়েছে, অথবা প্রথম শুনানি হয় না, রিটেন স্টেটমেন্ট, এই দুটার মধ্যে যেটা সবচেয়ে পরে হয়, যেটা সবচেয়ে পরে, যেমন দেখেন প্রথম শুনানি হয়ে গেছে, এর পরবর্তীতে সে রিটেন স্টেটমেন্ট দিছে, তাহলে পরে করছে কোনটা, রিটেন স্টেটমেন্ট, অথবা আগে রিটেন স্টেটমেন্ট দিয়ে দিছে, পরবর্তীতে প্রথম শুনানি হয়েছে, তো যেটাই পরে ঘটুক না কেন সেই দিন থেকে কতদিনের মধ্যে,
15 দিনের মধ্যে ইস্যু ফ্রেম করবে, ইস্যু ফ্রেম করবে। ঠিক আছে, এখানে বলা আছে 1 এর মধ্যে। আবার 2 এর মধ্যে বলা আছে ইস্যু কিন্তু দুই ধরনের, ইস্যু অফ ফ্যাক্ট, ইস্যু অফ ল, আইনগত বিচার্য বিষয়, ঘটনাগত বিচার্য বিষয়, 2 এর মধ্যে। ঠিক আছে, এগুলো দরকার নাই, একেবারে চলে যাবেন আদেশ 14 এর রুল 1 2 3 এর দরকার নেই, 4 5 এর মধ্যে চলে যাবে। রুল কত? 5। এখানের মধ্যে বলা হচ্ছে এই যে বিচার্য বিষয় সংশোধনের কথা বলা আছে। কি সংশোধন? ঠিক আছে, অর্থাৎ এই পর্যায়ে এসে আদালত যে বিচার্য বিষয় নির্ধারণ করেছিল সেগুলো স্ট্রাইকিং আউট করতে পারবে, অ্যামেন্ডমেন্ট করতে পারবে। ঠিক আছে, কোনো কিছু সংযোজন করতে পারবে, অথরিটি আছে রুল 5 এর মধ্যে। ঠিক আছে, রুল 5 এ। এরপরে বলা হচ্ছে রুল 8, মোস্ট ইম্পর্টেন্ট রুল 8। এখানে বলা হচ্ছে আপনার অর্থাৎ চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করা। বিচার্য বিষয় নির্ধারণের পর থেকে কতদিনের মধ্যে? 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবেন। চূড়ান্ত শুনানি কি? চূড়ান্ত শুনানি তারিখ নির্ধারণ করা। তবে এটা মনে রাখবেন, এটা ডেইজ, কিন্তু এটা ওয়ার্কিং ডেইজ নয়। এটা ঠিক আছে? জিনাত তানিয়া, জেবুন্নাস অরুণা, রোদেলা বিকেল, নাসরিন বেগম। ঠিক আছে, ডেজ, কিন্তু এটা ওয়ার্কিং ডেজ নয়। ওকে, এখন দেখেন ইস্যু ফ্রেম হয়ে গেল আদালতের এখানের মধ্যে, অর্থাৎ এখানে অর্ডার 14 এর মধ্যে 1 থেকে 8 পর্যন্ত বিধি আছে। এগুলো যথেষ্ট, এই 3-4টা বিধি শিখলে এনাফ, গুড এনাফ পরীক্ষার জন্য। আচ্ছা, জসিমউদ্দিন ক্লাসে দেখতেছি না কেন? আমিনুল ভাই নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা চলে যাব ইস্যু ফ্রেমের পরেই 30 স্টেপ। কত স্টেপ? এটা বলা হচ্ছে 30 স্টেপ। দেওয়ানি কার্যবিধির 30 ধারার পদক্ষেপ বলা হয় এটাকে। কি বলা হয়? 30 ধারার পদক্ষেপ। এটা মানে কি? এই ধারা 30 এর মধ্যে কি আছে? এই ধারা 30 এর মধ্যে আছে কোন প্রশ্ন সরবরাহ করা, প্রশ্নাবলী সরবরাহ। ঠিক আছে, কোন জবাব দান, কোন জবাব দান, কোন দলিল দাখিল, দলিল দাখিল। ঠিক আছে, এই সমস্ত বিষয় সবগুলা কোন তথ্য হাজির করতে বলবে, এক পক্ষ আরেক পক্ষকে বলবে যে আদালতের মাধ্যমে, মাধ্যম থাকবে কে? আদালত। আদালতের মাধ্যমে আরেক পক্ষকে বলবে, এক পক্ষ আরেক পক্ষকে বলবে, বলবে স্যার ওকে ওই দলিলটা আছে হাজির করতে বলেন, অথবা ও বলবে স্যার আমি এই প্রশ্নটা করতেছি, ওকে জবাব দিতে বলেন। দুজনের মধ্যে কোনো মামলার ইনিশিয়াল স্টেজে, অর্থাৎ কিছু বিষয় আছে কি জানেন, অর্থাৎ তাদের দুজনের মধ্যে কথোপকথনের সুযোগ থাকলে, আদান প্রদানের সুযোগ থাকলে, তাহলে অনেক কিছু আগেই সলভ হয়ে যায়। এগুলো আর মামলায় গিয়ে সাক্ষ্য দিতে হয় না। এই 30 স্টেপটা আপনার মামলার দীর্ঘসূত্রিটা কমিয়ে আনে। একটা মামলা হওয়ার কথা ছিল আপনার 5 বছর, কিন্তু এই 30 স্টেপের কারণে কিন্তু সেটা 2 বছরের মধ্যে চলে আসে। বিষয়টা হচ্ছে এরকম। এখন আসি, আপনারা বলতে পারেন প্রশ্ন চাইবে বা বিবাদীর কাছে, হ্যাঁ, আর 30 ধারার তদবির, এটাকে 30 ধারার তদবির, তদবির স্টেপ বলে, তদবিরও বলে না, এটা পদক্ষেপ বলে আর কি। এখন আসি, এই 30 ধারার সাথে কিন্তু আমাদের কিছু অর্ডারও কি আছে, মিল আছে, আদেশ। বলেন তো, অর্থাৎ এই 30 ধারার সাথে, ধারা 30 এর সাথে আদেশ কোনটা কোনটা মিল আছে একটু বলতে পারবেন? হ্যাঁ, রিয়াতুদ্দিন শাকিল, ভেরি গুড। অর্ডার 11। শাকিল অর্ডার 11 বললে হবে না, আরো কিছু অর্ডার আছে। যেমন দেখেন আদেশ 11 আছে না, আবিষ্কার ও পরিদর্শন, ডিসকভারিজ, এটাও কিন্তু 30 ধারার সাথে অ্যাডজাস্টেড। এখানের মধ্যে আমরা পড়েছিলাম 1 2 7 8, 4টা বিধি পড়েছিলাম, রুল, এবং পড়েছিলাম কি 10 14 7 10। এইভাবে একটা আমরা টেকনিক পড়েছিলাম, মনে আছে? অর্ডার 11 এর মধ্যে। ঠিক আছে, ধারা 30, ভেরি গুড। অপুদর এবং জাবের আলী হোসেন ফাইজুন, এটা কি মনে পড়ছে? আদেশ 11 এর মধ্যে আমরা কি পড়েছিলাম? 4টা বিধি পড়েছিলাম, রুল 1 2 7 8, 10 14 7 10। এখন দেখেন এগুলো কি পড়েছিলাম। প্রথমত বলা হচ্ছে প্রশ্নমালা সরবরাহ কতদিনের মধ্যে? বিচার্য বিষয় নির্ধারণের প্রণয়নের 10 দিনের মধ্যে। অর্থাৎ যেদিন বিচার্য বিষয় প্রণয়ন হবে
সেদিন থেকে 10 দিনের মধ্যে প্রশ্নমালা দিবে এক পক্ষ আরেক পক্ষকে। ক্লিয়ার? দেওয়ার পরে ওই প্রশ্নের উপর আদালত সিদ্ধান্ত দিবে, সময় লাগবে কতদিন? 14 দিন। এই প্রশ্নগুলোর উপর প্রশ্নের উত্তর দেওয়া যাবে কিনা এটা আদালত 14 দিনের সিদ্ধান্ত দিবে। এখন আদালত সিদ্ধান্ত দিয়ে ট্রান্সফার করে দিল, এক পক্ষের প্রশ্ন আরেক পক্ষকে ট্রান্সফার করে দিল। ঠিক আছে? করে দেওয়ার পরে অপরপক্ষ দেখতেছে তাকে কেন স্ক্যান্ডালাস প্রশ্ন করেছে, তোমার বউ তো আরেকজনের সাথে পরকীয়া করে, এই প্রশ্নের সাথে কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই করার। সেই ক্ষেত্রে বলা হচ্ছে সেই প্রশ্নমালা পাওয়ার 7 দিনের মধ্যেই কর্তন করার আবেদন করবে। কি করবে? কর্তন মানে কেটে দেয়ার। ঠিক আছে? এটা দেওয়ার পরে পরবর্তী আবার যখন প্রশ্ন দিবে সেক্ষেত্রে বলা হচ্ছে 10 দিনের মধ্যে উত্তর দিতে হবে। এবং এখানে একটা কথা বলেছে, শপথনামা সহকারে, এফিডেভিট সহকারে কি করবে? যেসব প্রশ্ন তাকে করা হয়েছিল, স্ক্যান্ডালাস যে প্রশ্নগুলো ছিল সেগুলো কেটে দিয়ে বাকি প্রশ্নগুলো রেস্ট 10 ডেজ এর মধ্যে দিতে হবে। এই জন্য আমরা বলেছিলাম বিধি 1, 2, 7, 8, 10, 14, 7, 10 ক্লিয়ার, শেষ। বিধি 11 অর্থাৎ অর্ডার 11 আমাদের এখানেই শেষ। মেহেদী হাসান। এরপর হচ্ছে আমরা অর্ডার 12তে চলে যাই। অর্ডার কত? 12তে মধ্যে কি আছে? শিকার, অ্যাডমিশন। এই যে একটা কথা আছে না দেওয়ানি কার্যবিধিতে, জাজমেন্ট অন এডমিশন কোথায় আছে? জাজমেন্ট অন এডমিশন মানে শিকারের উপর ভিত্তি করে রায় ঘোষণা করে দেয়া কোথায় আছে? বিধি আপনার কততে? 6 এর মধ্যে। পরীক্ষায় আসছে, দুটো পরীক্ষায় আসছে, বার কাউন্সিলও আসছে, জুডিশিয়ারিতে আসছে। তাহলে বলা হচ্ছে এখানে মূলত এই আদেশ 12 এর মধ্যে, আদেশ 12 এর মধ্যে তথ্য স্বীকারের কথা আছে, ঘটনা স্বীকারের কথা আছে, পুরো মোকদ্দমা স্বীকারের কথা আছে। এখন 6 এসে বলা হচ্ছে যদি স্বীকার করা হয় তার মামলার ফলাফল দিতে দেরি কিসের? মাননীয় আদালত যতটুকু স্বীকার করেছে ততটুকুর উপর রায় দিয়ে দেন, শেষ, কাহিনী ক্লিয়ার। বিধি 6 এর মধ্যে শেষ। এরপর বলা হচ্ছে বিধি কত? আদেশ কত? আদেশ 13। দলিল আটক, দলিল দাখিল, অপ্রাসঙ্গিক দলিল আদালত ফেরত দিবে, গুরুত্বপূর্ণ কোন দলিল আদালত আটক করে রাখবে। ইম্পাউন্ডিং অফ ডকুমেন্টস পড়েছেন? মনে পড়ে? এটা কোথায়? আদেশ 13। আদেশ 13 এর বিধি 8 এর মধ্যে আছে। আদালতের কাছে যদি মনে হয় যে যেই ডকুমেন্টগুলো সাবমিট করা হয়েছে সেখানের মধ্যে এমন একটা দলিল আছে যেটা গুরুত্বপূর্ণ, মামলা নিষ্পত্তির জন্য খুবই প্রয়োজন, যে কোনো পক্ষ চালাকি করে তুলে ফেলতে পারে, সেজন্য আদালত বলে দিতে পারে কোনো অফিসারের নিকট হেফাজত রাখার জন্য, ঠিক আছে, যেমন পেশকার, ওদেরকে বলে দিতে পারে এই দলিলটা আটক করে রাখো। ইম্পাউন্ড এই শব্দটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট, আটক রাখার নির্দেশ দিতে পারে আদেশ 13 এর মধ্যে। ঠিক আছে, ইম্পাউন্ডিং, ভেরি গুড। আইজুর রহমান, কুমকুম, মোর্শেদা, ইসুফ, রনি, জেবুন্নেসা, নাসরিন, নাজমুন, জিনাত তানিয়া, রাসেল মাহমুদ, আচ্ছা জেবুন্নেসা, মেহেদী হাসান, এটা একটু আবার দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মনসুর আহমেদ নায়েম, তাহলে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অর্ডার 13। এরপরে বলা হচ্ছে অর্ডার 26, এটাও কিন্তু বিচার পূর্ব পর্যায়ের একটা দাফ। আদেশ কত? আদেশ 26। 26 মধ্যে কি আছে? কমিশন আছে, কমিশনের মধ্যে আবার এখানে কোন ব্যক্তির জবানবন্দি নেওয়ার জন্য কমিশন দেয়া হয়। রুল কত? রুল 4, লেটার ফর রিকোয়েস্ট, অনুরোধ পত্র। কমিশন না দিয়ে বলতে পারে আপনাকে অনুরোধ করা হয়েছে। রুল কত? 5, এটা 4, এটা 5। আবার বলা হচ্ছে লোকাল ইনভেস্টিগেশন কোথায় আছে? লোকাল ইনভেস্টিগেশন কোথায় আছে দেখি বলেন তো? কমিশন, রাসেল মাহমুদ বলেছেন কমিশন, ভেরি গুড। তোফাল আহমেদ 13-8, রুদলা বিকেল। আচ্ছা এরপর আর কে আছে? তামান্না আলম তন্নি বলেছেন 77, জাবের আলী বলেছেন পিএস স্টেজ, ভেরি গুড। আচ্ছা কামরুন নাহার 26-9, ভেরি গুড, 26-9। তাহলে দেখেন এই যে লোকাল ইনভেস্টিগেশন এটা আছে 26-9 এর মধ্যে। অর্ডার 26, রুল 9, ঠিক আছে, এগুলো হচ্ছে বিচার পূর্ব পর্যায়ের মধ্যে এবং 30 স্টেপের মধ্যে এটা হয়, এগুলো হয়। ঠিক আছে, আমরা যে 30 ধারার পদক্ষেপ বলি এগুলো হয়ে থাকে। এখন আসি এর পরেই আমাদের এগুলো হওয়ার পরে অর্থাৎ চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে।
কি করবে, অর্থাৎ সেটলিং ডেট বলা হয় এটা, মানে দুই পক্ষ আসার জন্য সেটলিং ডেট, দুই পক্ষ আসার জন্য এটা কি করবে, তারিখ নির্ধারণ করবেন, কোন তারিখে আসা যায়, দুই পক্ষে এসে সাক্ষ্য প্রদান শুরু করবেন। ঠিক আছে, হ্যাঁ, এরপরে শুরু হবে কি, এখন শুরু আসছে আমাদের, এতক্ষণ যা ধাপগুলো আমরা পড়লাম সবগুলো হচ্ছে বিচার পূর্ব পর্যায়ে, এখন আমরা খতে পড়ব বিচার পর্যায়, বিচার পর্যায়। হ্যাঁ, এখন আমাদের এই যে আমরা বলি না পিএস পিএস, এই পিএস মানে কি, পেরেম্পটরি হিয়ারিং, পেরেম্পটরি হিয়ারিং। ঠিক আছে, অর্থাৎ দুই পক্ষ এসে যখন আদালতে সাক্ষ্য দেয়া শুরু করবে এটাকে বলা হচ্ছে পেরেম্পটরি হিয়ারিং অথবা পিএস, পিএস পর্যায়। বুঝতে পারছেন? এখন এটা কোথায় আছে বলেন তো, এটা শুরুটা কোথায় আছে, অর্থাৎ পিএস যে শুরু হবে, মামলা যে ওপেন করবে, এই কথাটা কোথায় আছে? হ্যাঁ, এসডি বলা হয় কামরুন নাহার। ভেরি গুড শফিক ভাই, আক্তার শামিমা, অপুদর এবং ফাইজুন, রিয়াদ শাকিল, ভেরি গুড। রিয়াদ শাকিল, আপনি তো সিপিসি ভালো পারেন মাশাআল্লাহ। শাহিন উদ্দিন বলেছেন অর্ডার 17, ভাই 17 কেন হবে, 17 তো আপনার অ্যাডজর্নমেন্ট। ঠিক আছে, অ্যাডজর্নমেন্ট। নাসরিন বলেছেন পিএস, জেবুন্নাসা অরুণা বলেছেন অর্ডার 17 18, অর্ডার 17 এখন দরকার নেই, অর্ডার 17 হচ্ছে সময়ের প্রার্থনা, এটা তো অনেকবার হবে, এটা তো একদম প্রথম পর্যায়ে হতে পারে, এগুলো আমাদের এখানে শিকার বিষয় না। রাকিব বলেছেন 18, ভেরি গুড। অর্থাৎ এই বিচার পর্যায়ে কে মামলা শুরু করবে, প্রথমে আদালতে এসে কে বক্তব্য প্রদান শুরু করবে, এটা কোথায় আছে, আদেশ 18 এর বিধি কত, বিধি 1 এর মধ্যেই আছে, বিধি কত 1। ঠিক আছে, এখানের মধ্যে বলা হচ্ছে বাদীর মামলা আরম্ভ করার অধিকার থাকে, সাধারণত জেনারেলি কে কে শুরু করে, আরম্ভ করে, বাদী। ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা বলেছে, যদি আইনগত কোনো বিষয়ে বিবাদীর কিছু বলার থাকে, অর্থাৎ বাদীর চেয়ে যদি বিবাদীর অধিকারটাই বেশি থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিবাদী মামলা শুরু করতে পারে। নরমালি হয় না, কোর্টের মধ্যে কিন্তু বাদী শুরু করে। ঠিক আছে, ওকে, এখন আসি আমরা, এটা এখানের মধ্যে বলে দেওয়া আছে অর্ডার 18 এবং রুল 1, রাইট টু বিগিন, ভেরি গুড, রাইট টু বিগিন রুল 1 এর মধ্যে, জেবুন্নাসা অরুণা, কোনো কিছু যদি না মিলে থাকে দ্রুত কি করবেন, বইয়ের সাথে মিলাই নেবেন, অথবা আপনি যদি না পেরে থাকেন, অনেক সময় তো সব বিষয় আপনার মাথায় থাকবে না, দ্রুত খুলে সেটা শিখে ফেলবেন, নিয়ে ফেলবেন মাথায়। ঠিক আছে, একবার যদি কোনো একটা জিনিস হুট করে দেখেন একজন বলার সাথে সাথে, এটা কিন্তু অনেকদিন মাথায় স্মৃতিতে থাকে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাব, মামলা শুরু হয়ে গেল, তাহলে বাদী পক্ষে এসে কি দিবে, জবানবন্দি দিবে, যেটাকে আমরা বলি কি, জবানবন্দি। এই জবানবন্দি দেওয়ার বিধান কোথায় আছে, এক্সামিনেশন ইন চিফ, যেটাকে ইসি বলা হয়, এক্সামিনেশন ইন চিফ, কোথায় আছে এগুলা বলেন, এবং কার আগে কে সাক্ষ্য দিবে, এটা কোথায় আছে, এই যে জবানবন্দি হোক যেটাই হোক, এটা কার আগে কে সাক্ষ্য দিবে, এটা কোথায় আছে বলতে পারবেন? তাহলে বিবাদী, ভেরি গুড রাসেল। অরুণা বলেছেন বাদী, নুরে আলম ভাই বলেছেন রুল 1, রাইট টু বিগিন। এই শুনেন, এখন অনেকে আমার অনেক যোজন যোজন সিনিয়র আছেন, নাম ধরতেছি সঙ্গত কারণে, সবার শেষে কিন্তু নাম, ব্রাদার, ভাই, আপু, বোন, এগুলো কিন্তু আছে। ঠিক আছে, সুতরাং নাম ধরার কারণে মাইন্ড করার কোনো কারণ নেই। সাক্ষ্য আইনের 135 ধারা, ভেরি গুড। এখানে আচ্ছা, প্রথমত হচ্ছে আদালতে গিয়ে বাদী সাক্ষ্য দিবে নাকি আই উইটনেস দিবে নাকি আর কে দিবে, এই ধরনের সাক্ষ্যর কথা আছে কোথায়, 135 এর মধ্যে। কি মূল বাদী দিবে নাকি পরবর্তী আরো যে সাক্ষীগুলো আছে ওরা আগে দিবে, এই যে নির্ধারণ সাক্ষী গ্রহণের ক্রম, এটা আছে কোথায়, 135 অফ এভিডেন্স অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্টের মধ্যে আছে এটা 135। এখন আসি জবানবন্দি বলতে কি বুঝাই, এটা আছে কোথায়, 137। সাক্ষ্য আইনের 137 দ্বারাই এক্সামিনেশন ইন চিফের কি আছে, সংজ্ঞা দেয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানি 137 ধারার মধ্যে জবানবন্দির সংজ্ঞা আছে, একইভাবে আবার কিসে আছে, আপনার ক্রস এক্সামিনেশন, জেরার সংজ্ঞা দেয়া আছে। অর্থাৎ বাদীর এসে যখন কোনো সাক্ষ্য দেয়, অথবা বাদীর পরবর্তী আরো যারা সাক্ষী আছে বাদীর পক্ষের, তারা এসে যখন কোনো জবানবন্দি দেয়, অপর পক্ষের অধিকার হচ্ছে কি করা, জেরা করা। কি করা, জেরা করা।
এই জেরা করার জবানবন্দি নেওয়ার কোনো বিধান সিপিসিতে নাই, কিন্তু জাস্ট বলে দিয়ে আছে এইগুলো নিতে পারে, এগুলো এই স্টেপগুলো ফলো করা হয়, ঠিক আছে। এখন আসি, জেরা করা শেষ। এখন জেরার মধ্যে গিয়ে যদি কোনো সাক্ষীকে যদি হেলাই দেয়, কেটে ফেলে, তার মানে নার্ভাস করে ফেলে, নার্ভাস করতে গিয়ে যদি কোনো সত্য বলে দেয় অথবা কোনো ধরনের অদ্ভুত কথা বলে দেয়, এখন সেই মানুষটা নার্ভাস হয়ে গেছে না, এখন আপনার পক্ষের সাক্ষী দুর্বল হয়ে গেছে, তাকে আবার সবল করতে হবে। সেটার জন্য আছে কি পুনঃজবানবন্দি। পুনঃজবানবন্দি অর্থাৎ এটা বলা হচ্ছে কি একটা হেলে যাওয়া গাছকে, নুয়ে যাওয়া গাছকে আবার পানি দিয়ে জীবিত করা, পুনঃজবানবন্দি। তাহলে পানি দিয়ে কি করা, আবার জীবিত করা, সেটাকে বলা হচ্ছে পুনঃজবানবন্দি। পানি দিয়ে জীবিত করা, পুনঃজবানবন্দি। বুঝতে পারছি? অর্থাৎ যিনি জবানবন্দি দিয়েছিলেন তিনি যদি কি হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, ভেঙে পড়ে, তাকে আবার শক্ত করা, সেটা হচ্ছে পুনঃজবানবন্দিতে গিয়ে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে রি-এক্সামিনেশন। রি-এক্সামিনেশন। এখন রি-এক্সামিনেশনের মধ্যে যদি নতুন কিছু নিয়ে আসে তাহলে বলা হচ্ছে, এই রি-এক্সামিনেশনের মধ্যে যদি নতুন কিছু নিয়ে আসে তাহলে বলা হচ্ছে এখানে অপরপক্ষ আবার ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ এটার সাথে ফার্দার ক্রস এক্সামিনেশন করতে পারবে। আচ্ছা, আমরা তো লেন্দি হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা, আপনাদের কি ভালো লাগতেছে ক্লাস? মানে বোঝা যাচ্ছে? এটা একটু এনশিওর করেন আগে, ভালো না লাগলে তাড়াতাড়ি দ্রুত শেষ করে দিব। ভালো লাগারও তো একটা বিষয় আছে নাকি? আমি শুধু নিলাম নিতে থাকলাম, কিন্তু আপনাদের বোরিং লাগতেছে, তাহলে তো হবে না। আচ্ছা, ক্রম জবানবন্দি, যারা পুনঃজবানবন্দি 137। ভেরি গুড, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ নুর আলম ভাই। আজিজুর রহমান ডান। আচ্ছা, রুবেল ভাই অনেক ভালো লাগছে ভাই, সুজন দেব, যাই হোক। তাহমিনা রহমান সোনিয়া, আচ্ছা জি ভাই ভালো লাগতেছে, ক্লাস অনেক ভালো লাগতেছে স্যার। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন আসি আমরা, আমাদের শুনানি শেষ, জবানবন্দি হয়ে গেল, জেরা হয়ে গেল, পুনঃজবানবন্দি হয়ে গেল। এরপরে কি হবে? খেলা তো আমাদের দুই পক্ষের মধ্যে শেষ। শেষে গিয়ে একটা পর্যায়ে আছে, এটা কি জানেন? যুক্তিতর্ক। কি বলা হয়? যুক্তিতর্ক, আর্গুমেন্ট। এটাকে কি বলা হয়? আর্গুমেন্ট। দুই পক্ষের মধ্যে একটা, শেষে উকিলের মধ্যে, এটা আবার মানে বাদী পক্ষের উকিল এবং বিবাদী পক্ষের উকিলের মধ্যে কি থাকবে? একটা যুক্তিতর্ক হবে। এটাকে বলা হচ্ছে, এটা কোথায় আছে? এটা আছে সিভিল সুট ইনস্ট্রাকশন ম্যানুয়াল অধ্যায় 8 এর মধ্যে। অধ্যায় 28, অধ্যায় 28 যেটা আছে, এটা পুরোটাই, অর্থাৎ যুক্তিতর্ক কিভাবে হবে, কিভাবে নিবেন, কতক্ষণ নিবেন, কোন ধরনের প্রশ্ন করা যায়, বা কিসের উপর ভিত্তি করে আপনি যুক্তিতর্ক করবেন, এই বিধানগুলো এখানে আছে। কোথায়? সিভিল ইনস্ট্রাকশন, সিভিল সুট ইনস্ট্রাকশন ম্যানুয়াল, ঠিক আছে, ম্যানুয়ালে এন হবে, হ্যাঁ, সিভিল সুটস ইনস্ট্রাকশনস ম্যানুয়াল, ঠিক আছে। এটা সুট এসটা এখানে হবে না, এখানে হবে। ওকে, ভালো লাগতেছে ভাই, অনেক সুন্দর বলছেন, মাশাআল্লাহ। আচ্ছা, হোসেন ফাইজুন সিআরও, ঠিক আছে। এই আপনি সিভিল রুলস এন্ড অর্ডার্স এর কথা বলছেন, এটা সিভিল রুলস এন্ড অর্ডার্স না ফাইজুন, সিভিল সুট ইনস্ট্রাকশনস ম্যানুয়াল, এটা বই আছে, ঠিক আছে। এটা অলরেডি একটা কি আছে? ম্যানুয়ালের একটা বই আছে। ওই বইয়ের 28তম অধ্যায়ের মধ্যে আর্গুমেন্ট কিভাবে করবেন, যুক্তিতর্ক কিভাবে করবেন, সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কি আছে বলে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখন যুক্তিতর্ক শেষ। যুক্তিতর্ক শেষ হলে এর পরবর্তীতে কি পর্যায়ে পারেন তো? শেষ, খেলা শেষ। এখানে শুধু একমাত্র কি দিবে? রেফারি এখন বলবেন আমি বাঁশি দিচ্ছি। এই বাঁশিটা কি? রাসেল মাহমুদ বলেছেন সিভিল সুটস। ভেরি গুড। ওকে, এটার পরবর্তী পর্যায়ে হচ্ছে আপনার রায় এবং ডিক্রি। এই আবার ডিগ্রি না, অনেকে আমাকে ভয়েস দিয়ে বলে স্যার এই ডিগ্রি এক্সিকিউশনটা বুঝি না। বললাম যে ডিগ্রি এক্সিকিউশন কোথায় আছে? বলছে অর্ডার 21 স্যার, ওটা তো ডিক্রি। দেখেন, রায় এন্ড ডিক্রি, এখানে এই এই যখন রায় এবং ডিক্রি পড়তে যাব, আমাদের কিন্তু অলরেডি কয়টা বিধান আসবে? হ্যাঁ, রাসেল মাহমুদ, ভেরি গুড, রাইট। এখানের মধ্যে আমাদের দুটো বিধান আসবে। একটা বলা হচ্ছে ধারা, দেখবেন স্পষ্টভাবে বলে দিয়ে আছে 33, এবং আদেশ 20-এর মধ্যে বলে দিয়ে আছে 20। আদেশ কত? 20। রায় নাসরিন বেগম, হ্যাঁ 20 আদেশ। হ্যাঁ, তাহলে এখানে দেখেন
এই 33-এর মধ্যে কি বলে দেওয়া আছে? বলা হচ্ছে কোন মোকদ্দমা শুনানি সমাপ্ত হওয়ার পরেই আদালত কি করবেন? রায় ঘোষণা করবেন এবং রায়ের পরক্ষণেই অর্থাৎ এই রায়ের উপর ভিত্তি করেই ডিক্রি প্রদান করবেন। কি করবেন? ডিক্রি প্রদান করবেন। এজন্য বলা হচ্ছে কি জাজমেন্ট ফলোজ দ্য ডিক্রি নাকি ডিক্রি ফলোজ দ্য জাজমেন্ট? কোনটা বলেন তো? জাজমেন্ট ফলোজ দ্য ডিক্রি নাকি ডিক্রি ফলোজ দ্য জাজমেন্ট? কোনটা বলেন? দ্রুত বলবেন। হ্যাঁ, ধারা 33-20, ভেরি গুড। তাহলে দেখেন, এটা তো আমরা ধারাটা পড়লাম বা জানলাম। এখন আমরা 20-এর মধ্যে কি আছে সেটা একটু দেখব, ঠিক আছে? এই 20-এর বিধি 1-এর মধ্যে বলে দেওয়া আছে, এখানে বলা আছে শুনানি শেষ হওয়ার পর সকল ধরনের হিয়ারিং সমাপ্ত হওয়ার পর তৎক্ষণাৎ রায় ঘোষণা করতে পারে। ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ, অথবা দুটো শব্দ বলেছে, তৎক্ষণাৎ অথবা অনধিক 7 দিনের মধ্যে রায় ঘোষণা করতে পারে। অনধিক 7 দিনের মধ্যে, এটা জাজমেন্ট কিন্তু, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে বলে দেওয়া আছে যে রায় ঘোষণার কথা আছে কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে। তবে একটা কথা আছে, উভয় পক্ষের উকিলকে কি দিয়ে? নোটিশ দিয়ে, অথবা পক্ষ থেকে কি করে? নোটিফাই করে 7 দিনের মধ্যে রায় ঘোষণা করবে। 7 দিনের মধ্যে রায় ঘোষণা করবে। একইভাবে বলা হচ্ছে, রিয়াতুদ্দিন শাকিল বলেছেন 7 ডেজ, ভেরি গুড, আগে রায়। জেবুন্নাসা অরুণা রাসেল, ডিক্রি ফলোজ দ্য জাজমেন্ট, ভেরি গুড। আচ্ছা, ডিক্রি ফলোজ, আর লিখতে ইচ্ছে করতেছে না যে ডিক্রি ফলোজ দিয়ে দিছে, বুঝে গেছি আমি, থ্যাংক ইউ। দেখেন, এরপর হচ্ছে বিধি 5A মানে 5ক। এখানে বলা হচ্ছে 7 দিনের মধ্যে রায় ঘোষণা করছে, ঠিক সেই রায় ঘোষণার আবার কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে ডিক্রি প্রণয়ন করতে হবে। ডিক্রি প্রণয়ন করতে হবে। ডিক্রি প্রণয়ন করতে হবে। ডিক্রি প্রণয়নে কিন্তু দেরি করা যাবে না। এটা কিন্তু বাধ্যতামূলক একটা বিধান, এটা ম্যান্ডেটরি একটা প্রভিশন, ঠিক আছে? এটা গাজী শামসুর রহমানের বইয়ের মধ্যে আছে, এটা বাধ্যতামূলকভাবে করতে হয়। যত দেরি হয় তত ম্যানিপুলেট হওয়ার সুযোগ থাকে। কথাটা বুঝছেন? এজন্য বলা হচ্ছে রায় দেওয়ার সাথে সাথে 7 দিনের মধ্যে আপনার ডিক্রিটা প্রকাশ করতে হবে, ঘোষণা দিতে হবে ওপেন কোর্টের মধ্যে, আদালতের মধ্যে, ঠিক আছে? গেল। এখন কথা হচ্ছে এই যে 5A, কি একটা কথা মাথায় ছিল, হুট করে চলে গেছে, যাই হোক। 5A-টা একটু মনে রাখবেন। 5A এটা নতুন ভাবে সংযোজন করা হয়েছে পরবর্তীতে। 5A ডিক্রি, ও হ্যাঁ, মনে পড়ছে। বলেন তো, রায় প্রদান করার 7 দিন পরে গিয়ে ডিক্রি প্রদান করে, ঠিক কিনা? এখন ডিক্রির তারিখটা কোনটা? যেদিন ডিক্রি প্রদান করছে সেদিন, নাকি রায় প্রদান করছে যেদিন সেদিনের তারিখটা? প্রশ্নটা বুঝছেন? আবার বলি, অর্থাৎ ডিক্রি যেদিন ঘোষণা করা হয় সেখানে কি সেদিনের তারিখটা হবে, নাকি ওই রায়ের তারিখটা হবে? কোনটা বলেন, দ্রুত বলেন। সেম ডেট, ভেরি গুড। আবু ইউসুফ রাকিব বলেছেন রায়ের তারিখই হবে কি? ডিক্রির তারিখ। এটা কোথায় আছে? এটা জানেন তো? অর্ডার 20 এর বিধি রুল 7 এর মধ্যে আছে, যেখানে বলা হচ্ছে রায়ের তারিখ যেটা, সেটাই হবে আপনার ডিক্রির তারিখ, আলাদা করে ডিক্রির তারিখ হবে না। বুঝতে পারছি? যদিও অনেক কোর্টে সেটা মেনটেন করে না, অনেক কোর্টে সেটা কি করে না, মেনটেন করে না। হ্যাঁ, সুজন দেব, রায়ের তারিখ। ওপেন কোর্ট এবং ক্যামেরা ট্রায়ালের মধ্যে পার্থক্য কি বলবেন স্যার? ওপেন কোর্ট হচ্ছে সবাই থাকবে, আর ক্যামেরা ট্রায়াল মানে হচ্ছে কি শুধুমাত্র মামলার পক্ষধরে থাকবেন, আদালত যাকে থাকতে বলবে শুধুমাত্র সে থাকবে, জনসাধারণের প্রবেশ নিষেধ থাকবে। এই যে মাছের বাজার থাকে না এখন আপনারা কোর্টের মধ্যে, হই হুল্লা আওয়াজ, এগুলা থাকবে না। এটা হচ্ছে আপনার ক্যামেরায়, মানে ট্রায়াল ইন ক্যামেরা। আর যেটা হই হুল্লা আওয়াজ, ওটা হচ্ছে ওপেন কোর্ট। যেটা সাইলেন্ট থাকবে সেটা ক্যামেরা, অর্থাৎ ক্যামেরার মধ্যে থাকবে, ঠিক কিনা? আর বাজার যেটা, সেটা ওপেন। তো বাজার তো ওপেনেই বসে, ক্লিয়ার? ওকে, এখন দেখেন, রায়ও প্রকাশ করলো, ডিক্রিয়ে দিয়ে দিল, কাজ শেষ। এখন এই যে বিচার পর্যায়ের মধ্যে আমরা কি কি পেলাম? ওই যে শুনানিগুলো পেলাম, চূড়ান্ত শুনানি, প্যারেন্টরি হিয়ারিং, চিফ, ক্রস, ফার্দার রি-এক্সামিনেশন, এরপর বলা হচ্ছে আর্গুমেন্ট, এরপর জাজমেন্ট, ডিক্রি। এগুলো হচ্ছে আপনার বিচারের পর্যায়ের অন্তর্ভুক্ত, ঠিক আছে? গেল। এখন আসি আমরা বিচার পরবর্তী পর্যায়।
এখন আদালতের হাতে আর কোনো কাজ নাই, আদালত রায় দিয়ে দিল, রায়ের পরবর্তীতে ডিক্রি দিয়ে দিল, তার হাতে আর কোনো কাজ নাই। এখন কি হবে, আমরা সি নাম্বারে চলে যাব, বিচার পরবর্তী পর্যায়, পরবর্তী পর্যায়। ঠিক আছে, এই বিচার পরবর্তী পর্যায়ে কি আসে, ডিক্রি দেওয়ার পরে ডিক্রি নিয়ে কি বসে থাকবেন ঘরের মধ্যে সাইলেন্ট দিয়ে, নাকি ডিক্রির কপিটা নিয়ে গিয়ে পানি খাবেন, কি করবেন, ডিক্রির ফলটা খাইতে হবে না? আপনি দখল পেয়েছেন, দখলে যেতে পারেন নাই, আপনি মেইন প্রফিট পেয়েছেন, আদায় করতে যান নাই। ঠিক আছে, আপনি সত্য সহ দখল পেয়েছেন, সত্য চান নাই, হবে আর আদালত থেকে রাইটটা ডিগ্রিটা নিয়ে নিলে কি হলো না, এটা একটা ফ্রুট খাইতে হবে আপনাকে। এই ফ্রুটটা হচ্ছে কি বলেন, ডিক্রি জারি। ধরলাম আমরা এটা একের মধ্যে, ডিক্রি জারি। এখন এই ডিক্রি জারির বিধান কোথায় কোথায় আছে বলেন তো? সরি, আপিল রিভিউ রিভিশন, ভেরি গুড রুবেল। তার মানে বলা হচ্ছে প্রথমত দেখেন এই ডিক্রি জারির কথা কেন আসলো, অনেক সময় ডিক্রি দেওয়ার পরেই কোনো পক্ষ ফার্দার স্টেপ নেয় না। অনেক পক্ষ ফার্দার স্টেপ মানে কি, আপিল করে না, রিভিশন করে না, রিভিউও করে না, ওই ডিক্রির মধ্যেই শেষ, তার দখলে চলে আসলো, জামালা ওখানেই শেষ হয়ে যায়। সেজন্য ডিক্রি জারির কথা আগে আসে। ম্যাক্সিমাম কিন্তু মানে না, ওই ডিক্রিটা দেওয়ার পরে ফার্দার স্টেপে চলে যায়, অর্থাৎ আপিল করবে, আপিল না চলে রিভিশন করবে, রিভিশন না চলে রিভিউ করবে। ঠিক আছে, আমার কথা হচ্ছে আমরা এখন শান্ত মানুষ নিয়ে আলোচনা করতেছি, তারা ডিক্রি পেয়ে দুই পক্ষ শান্ত। এখন এরপরে কি আসবে, ডিক্রি জারি। এখন ডিক্রি জারির মধ্যে বলা হচ্ছে দেখেন, এটা পরেও হইতে পারে, একদম রিভিশনের শেষে গিয়েও কিন্তু ডিক্রি জারি হইতে পারে, আবার একদম রিভিউর পরে গিয়ে হইতে পারে, আপিলের পরে গিয়ে হইতে পারে। আমরা একটু আগে আলোচনা করতেছি কেন, ওই যে বললাম শান্ত মানুষ, অনেক সময় তো মানুষ ফার্দার স্টেপ নেয় না, তখন সে ডিক্রি জারি করবে না, নাকি সেটা আবার কখন আপিল হবে আপিলের জন্য বসে থাকবে না। ঠিক আছে, এখন আসি, এখানের মধ্যে বলা হচ্ছে এই যে ধারা সেকশন কত 36 থেকে 74, এই ধারার মধ্যে মূলত ডিক্রি জারির বিষয়ে আলোচনা করা হয়েছে, এক্সিকিউশন। ঠিক আছে, তো এখানের মধ্যে আমরা যদি বলি 36টা দরকার নেই, এগুলো বলা হচ্ছে কি এক্সিকিউশনের যে বিধানসমূহ সেগুলো বরাবর প্রয়োগ হবে। 37-এর মধ্যে বলা হচ্ছে ডিক্রি প্রদানকারী আদালতের সংজ্ঞা, যিনি ডিক্রি প্রদান করেছেন তার সংজ্ঞা। 38-এর মধ্যে বলা হচ্ছে কোন আদালত ডিক্রি জারি করবেন, যে আদালত ডিক্রি প্রদান করেছেন তিনি, অথবা যে আদালতে প্রেরণ করেছেন, কি করেছেন, প্রেরণ করেছেন তিনি। তার মানে দুই ধরনের আদালত ডিক্রি জারি করতে পারে। গেল, এখন 39-এ আসি। 39-এ কি, ডিক্রি স্থানান্তরকরণ, মানে ডিক্রি জারি স্থানান্তরকরণ। কেন, কারণ যে আদালতে আপনি ডিক্রি জারির জন্য আবেদন করেছেন সে আদালতে সম্পত্তি নাই, বিবাদী বসবাস করতেছে না, পর্যাপ্ত সম্পত্তি নাই, এখন কি করবেন, অন্য আদালতের এখতিয়ারে গিয়ে ডিক্রিটা জারি করতে হবে। এজন্য বলা হচ্ছে ডিক্রি স্থানান্তরকরণ, স্থানান্তরকরণ। এটা কোথায় আছে, 39-এ। এই 39 থেকে একেবারে আমরা চলে যাব কোথায়, 46 ধারা 46-এ। এখানে কি বলা আছে, প্রিসেপ্টস, অনুরোধ পত্র, তার মানে ডিক্রি জারির অনুরোধ পত্র। এখানে ডিক্রিদারের আবেদন ক্রমে, আবেদনটা কে করবে, ডিক্রি হোল্ডার। ডিক্রি হোল্ডার তার আদালতকে বলবে, মাননীয় আদালত আপনার করে আমি ডিক্রি পেয়েছি, এখন আমার ডিক্রিটা জারির জন্য পর্যাপ্ত সম্পত্তি এখানে নাই, অন্য কোনো আদালতের অধীনে, ওখানে একটু পাঠাই দেন না। এটা ডিক্রিদার মানে ডিক্রি হোল্ডার, যিনি ডিক্রিটা পেয়েছেন তিনি তার আদালতেই আবেদনটা করবেন যেন অন্য আদালতের মাধ্যমে ডিক্রিটা জারি করা হয়। এটাকে বলা হচ্ছে কি, প্রিসেপ্টস। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, ভেরি গুড আজিজুর রহমান, নূরে আলম ভাই, অনুরোধ পত্র। শুধু অনুরোধ বললে হবে না, এটা হবে অনুরোধ পত্র বা প্রিসেপ্টস। আর বিকেল, ফাইজুন, তামান্না আলম তন্নি এবং রাসেল মাহমুদ, ইউসুফ ভাই, শাকিল, সুপ্রিয়া, জাবের আলী এবং অনেকেই কমেন্ট করেছেন দেখতেছি। আক্তার স্বামী বলেছেন 46, ভেরি গুড। আচ্ছা, এখন বলেন তো ডিক্রি জারির জন্য পাঠানোর পর এটা কতদিন পর্যন্ত বলবৎ থাকতে পারে? ওই আদালত যদি কোনো সম্পত্তি ক্রোক করে, ওই ক্রোকটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে দেখি বলেন তো, পারেন কিনা দেখি, বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, 77 এটা হচ্ছে লেটার অফ রিকোয়েস্ট, ওটা হচ্ছে, এটা অনুরোধ পত্র না। সুজন ভাই
2 months, ভেরি গুড। আক্তার শামিমা এবং কে বলেছেন এটা? কামরুন নাহার, বিকেল, তামান্না, শামিমা এবং ইউসুফ, রনি আক্তার, ফাইজুন 2 মাস, আইজুর রহমান 2 মাস, ভেরি গুড। ঠিক আছে, ওকে। এখন আসি আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডিক্রি জারির তামাদির মেয়াদ কত বছর? ডিক্রি জারির তামাদি কত বছর বলেন? এটা কোথায় আছে? এই যে ধারা 48, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, প্রায় 7-8 বার। ঠিক আছে, এখান থেকে রিটেনে আসছে 4 বার, রিটেনে 4 থেকে 5 বার, এবং প্রিলিতে আসছে প্রায় 7-8 বার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা সেকশন 48। এখানের মধ্যে কি বলছে মনে রাখবেন, এই 48টা হচ্ছে ডিক্রি জারির তামাদির সর্বোচ্চ সীমাটা। ডিক্রি জারির তামাদির কি সর্বোচ্চ সীমা কত বছর? সর্বোচ্চ মনে রাখবেন, এখানে যেটা আছে সিপিসিতে 12 বছর। কত বছর? 12 বছর। এখন আমি যদি বলি ডিক্রি জারির তামাদির মেয়াদ কত, এখন আপনারা বলে দিবেন 48 অনুসারে 12 বছর। না, 12 বছর না, ডিক্রি জারির তামাদির মেয়াদ হচ্ছে 3 বছর। কত বছর? 3 বছর। এখন আবার যদি বলি ডিক্রি জারির নতুন দরখাস্তের মেয়াদ, অর্থাৎ নতুন দরখাস্ত দাখিলের মেয়াদ কত বছর? তাও 3 বছর। বুঝতে পারছি? নরমালি যদি বলা হয় ডিক্রি জারির তামাদের মেয়াদ কত? 3 বছর। ডিক্রি জারির নতুন দরখাস্ত দাখিলের সময়সীমা কত? 3 বছর। যদি বলা হয় সর্বোচ্চ সীমা কত বছর? 12 বছর। এই সর্বোচ্চ সীমাটাই আপনার দেওয়ানি কার্যবিধির 48 ধারাতে আলোচনা করেছে। ঠিক আছে, এখন আসি গেল। এবং এই যে 3 বছরের কথা যেটা বলছে, এটা তামাদি আইনের কোন অনুচ্ছেদে? 182 অনুচ্ছেদের মধ্যে স্পষ্টভাবে বলে দেয়া আছে। এখন আসি, যদি বলা হয় 12 বছর পরে কি কোনো ডিক্রি আর এক্সিকিউশন করা যাবে না? সাইদুল হক বলেছেন 3 বছর, ভেরি গুড। আজিজুর রহমান রুবেল বলেছেন 12 বছর। আচ্ছা, এরপরে হচ্ছে তামান্না আলম তন্নি 12 বছর, সর্বোচ্চটা 12 বছর। ঠিক আছে, এটাই, হ্যাঁ 12 বছর। আচ্ছা, এরপর আসি আমরা, গেল, এখন ডিগ্রি জারি হয়ে গেল, কমপ্লিট, শেষ, আপনার দখলে গেছেন, ফ্রুটটা খেয়ে ফেলছেন। ঠিক আছে, শেষ। এখন কথা হচ্ছে উনি ভালো মানুষ না, ডিগ্রি জারি করবে আরো পরে গিয়ে, এখন যেই ডিগ্রিটা পেয়েছিল সেটার বিরুদ্ধে আপিল করেছে। এই জন্য বলা আছে, দেখবেন এই 48-এর মধ্যেই বলে দেয়া আছে, যদি কোনো ডিগ্রির বিরুদ্ধে আপিল করা হয় অথবা রিভিশন করা হয়, তাহলে ওই আপিল বা রিভিশন নিষ্পত্তির পর থেকেই সর্বোচ্চ টাইম কত বছর? 12 বছর। আবার ডিগ্রি দেওয়ার সাথে সাথে 12 বছর না, সেই ডিগ্রির বিরুদ্ধে যদি আপিল চলে, তাহলে আপিল নিষ্পত্তির সময় থেকে 12 বছর। যদি সেই ডিগ্রির বিরুদ্ধে রিভিশন চলে, ওই রিভিশন নিষ্পত্তির সময়সীমা থেকে কত বছর? 12 বছর, সর্বোচ্চ টাইম। বুঝতে পারছি? সেজন্য আমরা 48-এর মধ্যে এখানে আপিলের বিধানটা দেখতে হবে। তো বলা হচ্ছে আপিল করলো, এখন আপিলের মধ্যে ধারা কি কি আসবে, বিধান কি কি আসবে? বলা হচ্ছে ধারা 96, 96 এবং আদেশ কত? আদেশ 41। অর্থাৎ মূল ডিক্রির বিরুদ্ধে আপিলের কথা আছে 96 এর মধ্যে, মূল ডিক্রির বিরুদ্ধে আপিলের কথা আছে আদেশ 41 এর মধ্যে। এই দুটো বিধান আপনাকে জানতে হবে। বুঝতে পারছি? এগুলো অবশ্যই জানতে হবে। এখন আসি, এগুলো তো ডিক্রির বিরুদ্ধে আপিল, এখন আদেশের বিরুদ্ধে কি আপিল নাই? আছে কিনা? হ্যাঁ, এখানে তো অনেকজন কমেন্ট করছে। হ্যাঁ, আক্তার শামিমা, ভেরি গুড, 41, 96, 41, ওকে। এরপর তামান আলম, আচ্ছা ওটা বলি নাই না, প্রতারণা বা বল প্রয়োগের হলে সেক্ষেত্রে 12 বছর পরেও করা যাবে। ঠিক আছে, ইনফরমেশন গ্যাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রতারণা এবং ভীতি দেখিয়ে বাধা দিতে হবে, কিন্তু ওকে রেস্ট্রেইন করতে হবে। শামিম, সামিনা রুমকি, চিট করে ডিগ্রি পেলে, ভেরি গুড। এরপরে অপরাজিতা চৌধুরী যাবে। আচ্ছা, তোফাল আহমেদ 43 আদেশ। এখন আসি আমরা, দেখেন আদেশের বিরুদ্ধেও আপিলের কথা কিন্তু আছে দেওয়ানি কার্যবিধিতে। কোথায়? ধারা 104 এবং আদেশ কত? আদেশ 43-এর মধ্যে। ঠিক আছে, এই 96 এর মধ্যে বলা হচ্ছে প্রত্যেকটা ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে। এক্স পার্টি কোনো ডিগ্রির বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। আবার 96 এর 3 এর মধ্যে বলে দেয়া আছে কম্প্রোমাইজ সুটের বিরুদ্ধে কি চলবে না? আপিল চলবে না। আবার
41-এর মধ্যে আপিল কিভাবে দায়ের করতে হয়, মেমোরান্ডাম অফ অ্যাপিল, এই বিধানগুলো আছে 41-এর মধ্যে। আপনার 1 এর মধ্যে আছে, 2 এর মধ্যে আছে, 5 এর মধ্যে আছে। 5 হচ্ছে কি, আপিল আদালত ডিক্রি জারি স্থগিত করতে পারে, আপিল আদালত ডিক্রি জারি স্থগিত করতে পারে। এরপরে 12 এ অর্থাৎ 12 এতে বলা আছে আপিলে গিয়ে আবার আপনি মুলতবি চাইতে পারেন, অ্যাডজর্নমেন্ট ইন অ্যাপিল, ঠিক আছে। আবার তদবিরের অভাবে খারিজ, আপিল খারিজ 15 এ আছে, ঠিক আছে। আবার বলা হচ্ছে যদি কোনো আপিল খারিজ হয়ে যায়, ঠিক আছে, যে যিনি আপিলটা রুজু করেছেন, দাখিল করেছেন, অর্থাৎ অ্যাপিলেন্ট, তার আপিলটা যদি খারিজ হয়ে যায়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে 19, তিনি আবার পুনঃগ্রহণের জন্য আবেদন করতে পারেন, পুনঃগ্রহণ 19। আবার সরাসরি পুনঃগ্রহণের জন্য কি করতে পারবেন, আবেদন করতে পারবেন 19 ক এ, সরাসরি। একইভাবে বলা হচ্ছে যদি রেসপন্ডের বিরুদ্ধে একতরফা দিয়ে দেয়, আপিলে গিয়ে একতরফা, এক্স পার্টি 21, সেক্ষেত্রে তিনি ওই এক্স পার্টির ডিক্রিটা রদের জন্য আবেদন করতে পারবে। তার মানে তিনি বলতে পারবেন মাননীয় আদালত আমি আসতে পারি নাই আমার যুক্তিসঙ্গত কারণে, তাহলে সেই ক্ষেত্রে আমার ডিক্রিটা, আমার বিরুদ্ধে যে এক্স পার্টি ডিক্রি দেওয়া হয়েছে সেটা রদ করা হোক, আবার পুনঃশুনানির তারিখ দেওয়া হোক 21-এ, সেটা তিনি শোকজ করতে হবে, কারণ দেখাইতে হবে। আবার বলা হচ্ছে তিনি সেই সমস্ত কারণ না দেখিয়ে সরাসরি রদের আবেদন করতে পারবে 21 এ, ঠিক আছে গেল। এরপরে বলা হচ্ছে 41-এর আবার 22-এর মধ্যে কি আছে, ক্রস অবজেকশনের বিধান আছে। 41-এর 22-এ ক্রস অবজেকশন, আবার ক্রস আপিলের বিধান, দুটাই কিন্তু এখানে আছে। কোথায়, 22-এর মধ্যে। এরপরে বলা হচ্ছে 23-এর মধ্যে কি আছে, রিমান্ডের কথা আছে। কোন প্রিলিমিনারি পয়েন্টে যদি কোনো আপিল নিষ্পত্তি করা হয়, কোনো মোকদ্দমা নিষ্পত্তি করা হয়, তাহলে অ্যাপিলেট কোর্ট ওই মোকদ্দমা আবার রিটার্ন করতে পারে, ফেরত পাঠাতে পারে। সেটা হচ্ছে কোথায়, 23-এর মধ্যে। 24-এ বলা হচ্ছে ফাইনালি ডিসপোজ, অ্যাপিলেট কোর্ট সরাসরি ডিসপোজ করতে পারে, ঠিক আছে। আবার 25-এ বলা হচ্ছে অ্যাপিলেট কোর্ট ফ্রেমিং ইস্যু, অর্থাৎ ইস্যু ফ্রেম করতে পারে, বিচার্য বিষয় নির্ধারণ করতে পারে, ঠিক আছে। 19 ক সর্বোচ্চ কতবার, একবার। এটা হচ্ছে রিভাইভ, সবকিছু বলতেছি নাকি, হ্যাঁ তামান্না, এগুলো অনেক বিষয়। আমরা শুধু এই যে 41 পড়তে গেলেও মিনিমাম 20 মিনিট 30 মিনিট লাগবে, ঠিক আছে, এগুলো সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। এরপর আমরা পড়বো কোথায়, 27 টেকিং এডিশনাল এভিডেন্স। অ্যাপিলেট কোর্ট কি করতে পারবে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারবে। কোথায় আছে বিধান, 27-এর মধ্যে আছে। 27-এ কি, এডিশনাল, 27-এ এডিশনাল, ঠিক আছে। এটা গেল, এটা হচ্ছে আপিলের পর্যায়ে গেল, ঠিক আছে। আপিলের বিধান সবগুলো আমরা জানলাম। আবার ওদিকে কি আছে, এই যে আদেশ থেকে 104 কোন কোন আদেশের বিরুদ্ধে করা যায়, যেমন দেখেন 35 এ, তারপর হচ্ছে 95, এই সমস্ত আদেশ দেওয়ানি কার্যবিধির অধীনে যেখানে গ্রেপ্তার, জরিমানা, আটকের বিধান আছে, সমস্ত কিছুর বিরুদ্ধে ওই আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। এটা কোথায় বলছে, ধারা 104। আবার আমরা 43-তে পড়বো। 43 কি, যে সমস্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, কয়টি গ্রাউন্ড আছে বলেন তো, 43-তে কয়টি গ্রাউন্ড আছে বলেন, গ্রাউন্ডগুলো মুখস্থ করেছেন, পরীক্ষা কিন্তু আসবে, প্রিলিতে না হয় রিটেনে, ঘুরে ফিরে পাবেনই। সুতরাং যারা অবহেলা করতেছেন, এই যে 43-এর মধ্যে কয়টি গ্রাউন্ড আছে, কামরুন নাহার, ফাইজুন আক্তার, শামিমা 25টি, ভেরি গুড। এগুলা যে ভুল করতেছেন, এই 25টি গ্রাউন্ড সরাসরি মুখস্থ করে ফেলবেন, ডিরেক্ট মুখস্থ, একটা দুটো বাদ দিতে পারেন, বাকি সবগুলো আপনার মেমোরাইজ করতে হবে, ঠিক আছে, ওকে। এরপরে বলা হচ্ছে আপিল শেষ, আমাদের এখন কি, আপিল করা যাচ্ছে না। ধরুন আপিলটা করা হয় নাই, আপিলের বিধান নাই, তাহলে আপনি কি করবেন, রিভিশন করবেন। রিভিশন একটা পর্যায়, ঠিক আছে। সবসময় সব ডিক্রির বিরুদ্ধে কি আপিল চলে, বলেন। এসআর একটা 9 ধারার ডিক্রি দিলে ওই 9 ধারার ডিক্রির বিরুদ্ধে কি আপিল করতে পারবেন, ওই সেকশনের মধ্যে তো বলে দিয়েছে রিভিশন করতে হবে আপনাকে। তাহলে বলা হচ্ছে রিভিশনের মধ্যে কোন ধারা, দেওয়ানি কার্যবিধিতে রিভিশনের কোনো আদেশ নাই, কিন্তু কি আছে, ধারা আছে। ধারা কত, এটা আপনারা সবাই জানেন, 115, 115, হ্যাঁ 1 কত, 115 ধারা। এখানের মধ্যে সংক্ষিপ্তভাবে মনে রাখবেন, এটা রিভিশনে, আমরা কেন কিন্তু আপিল থেকে চলে আসছি। আপিল থাকলেই কোনো মানুষ রিভিশন করবে না, মনের সুখে কি আর রিভিশন করবে। রিভিশন হচ্ছে আপনার এজ অফ রাইট করা যায় না, আর আপিল এজ অফ রাইট আপনি দাখিল করতে পারবেন, রুজু করতে পারবেন।
তো কোনটাতে? ওটাতে আপনার অধিকার পাচ্ছেন, এটা তো অধিকার নাও পেতে পারেন। এখন আসি, এখানের মধ্যে বলা হচ্ছে দেখেন, এই যে ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যদি কোনো ধরনের কি দেয়, ডিক্রি অথবা অর্ডার অথবা ডিক্রি দেয়, আদেশ অথবা ডিক্রি দেয়, সেটার বিরুদ্ধে রিভিশন চলবে কোথায় বলেন? অলওয়েজ হাইকোর্টে। অলওয়েজ কি? হাইকোর্টে রিভিশন চলবে, ঠিক আছে? হ্যাঁ, 115তে রিভিশন, আপিল থাকলে রিভিউ করা যায়। হ্যাঁ, এটা তো গেল। এখন আসি আমরা নিচের তিনজন, অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ অথবা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের নিচের তিনজন কে কে? আমরা পাই যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র রেজিস্ট্যান্ট জাজ এবং অ্যাসিস্ট্যান্ট জাজ। এই তিনজনে যদি কোনো ধরনের ডিক্রি প্রদান করে, আপিলযোগ্য ডিক্রি, মনে রাখবেন আপিলযোগ্য কি? যেই ডিক্রির বিরুদ্ধে আপিল যায় না, বিধায় তো রিভিশনের কথা আসছে, ঠিক কি না? তো বলা হচ্ছে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র রেজিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ এমন ডিক্রি প্রদান করেছেন যেটার বিরুদ্ধে আপিল যায় না, সুতরাং রিভিশন করতে হবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে, ঠিক আছে? রোদলা বিকেল জেবুন্নাসা হাইকোর্ট ডিভিশন। হ্যাঁ, এসি, ভেরি গুড। রাসেল মাহমুদ, হ্যাঁ, ডিগ্রি দিলে হাইকোর্ট। একজনে বলেছেন ডিজে, রাসেল মাহমুদ বলেছেন ডিজে, না কখনো ডিজে হবে না। দেখেন, কিন্তু তারা এই জয়েন্ট ডিস্ট্রিক্ট, সিনিয়র, অ্যাসিস্ট্যান্ট, এরা যদি কোনো ধরনের অর্ডার দেয়, মানে আদেশ দেয়, নট ডিক্রি, যদি ডিক্রি দিলে তখন হাইকোর্টে চলে যাবে। এই যে যেমন একটা বিষয়, এসআর অ্যাক্টের 9 ধারার অধীনে যদি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোনো ধরনের কি দেয়, ডিক্রি দেয়, হাইকোর্টে রিভিশন করতে হয়। কোথায় করতে হয়? হাইকোর্টে। এক্ষেত্রে বলা হচ্ছে তারা তিনজনে যদি কোনো ধরনের আদেশ দেয়, মানে অর্ডার পাস করে, সেই অর্ডারের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করতে চান, করতে হবে ডিস্ট্রিক্ট জাজের কাছে। শেষ। এটা হচ্ছে আপনার 115। এখানের মধ্যে আবার একটা কথা আছে, 115(4) এর মধ্যে সেকেন্ড রিভিশনের কথা বলা আছে, লিভ ফর রিভিশন। কোথায় আছে এটা? 115(4) এর মধ্যে বলা আছে সেকেন্ড রিভিশন, ঠিক আছে? অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজের কাছে রিভিশন করলে, সেই ডিস্ট্রিক্ট জাজ যখন কোনো রায় দেয়, ওই রিভিশনে গিয়ে তার রায়ের বিরুদ্ধে আবার রিভিশন করা যাবে কোথায়? হাইকোর্ট ডিভিশনে, ঠিক আছে? 115(4) সরি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের রিভিশনও শেষ। হ্যাঁ, 115(4) জেবুন্নাসা, অফুদর, জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, এরপরে হচ্ছে সুপ্রিয়াদর, সেকেন্ড রিভিশন। হ্যাঁ, দ্বিতীয় রিভিশন। এরপরে হচ্ছে রিভিশনের কাজ শেষ, তরুণ রিভিশনও চলে না, বা রিভিশন করে ফেলছেন, ঠিক আছে? শেষ। রিভিশনের আগেই যেখানে কোনো আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, সেখানে কি করবেন? রিভিউ করবেন। অথবা আপিলের কোনো বিধানই নাই, তাহলে আপনি ফার্স্ট অফ অল রিভিশনের আগে কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন, ঠিক আছে? অথবা আরেকটা গ্রাউন্ড আছে, স্মল কজ কোর্ট। এই দেখেন, এই আদালতের নামগুলো আজকে শিখেন। সিভিল কোর্টস অ্যাক্ট 1887, সিভিল কোড। এরপর হচ্ছে স্মল কজেস, নয় স্মল কজ কোর্স, ঠিক আছে? 1887। এখন মনে রাখবেন, এই যে অনেকেই দেখলাম যে লাইভের মধ্যে ক্লাস নিচ্ছে পাবলিকে, কিন্তু সদস্যদেরকে, যে আমাদের প্রিয় সদস্যদেরকে শিখাচ্ছেন স্মল কজেস বলতে কোনো শব্দ নেই। স্মল কোর্স অ্যাক্ট, ঠিক আছে? সিভিল কোর্স অ্যাক্ট, সিভিল কোর্স অ্যাক্ট 1887, ঠিক আছে? এইভাবে করে। হ্যাঁ, স্মল কজ, এটা কখনোই কজেস বলবেন, এখানে এস নাই, দেখবেন ভালো করে, বইয়ের মধ্যে দেখবেন, ঠিক আছে? অথবা গুগলের মধ্যে দেখবেন, কখনোই এস নেই, কজেস হবে না, স্মল কজ কোর্স। এমন অনেক বইয়ের মধ্যে ভুল লিখছে, ঠিক আছে? যেটা অশোভনীয়। একজন আইনের শিক্ষার্থী হয়ে এই ভুলগুলো করা যায় না। বললাম না অনেকে পাবলিক সেশন নিচ্ছেন, শিখাচ্ছেন এখানে কজেস, কখনোই সম্ভব নয়। হ্যাঁ, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত, ঠিক আছে? তো এখন আসি আমরা, এই যে রিভিউর কথা যখন আসবে,
এই রিভিউর কথা যখন আসবে কোন কোন ধারা আসবে বলেন তো, বলেন ধারা কত আসবে? আক্তার শামীম বলেছেন আক্তার, হ্যাঁ ভেরি গুড। জেবুন্নাস অরুণা ভেরি গুড, 114 এবং আদেশ 47। আচ্ছা আদেশ 47-এ যাওয়ার আগে আমরা রাশিদা বেগম এতক্ষণ পরে আসলেন আপনি লাইভে, সুজন দেব 114 ভেরি গুড, কামরুন নাহার 114, রিয়াদউদ্দিন শাকিল 114 মাশাআল্লাহ। আচ্ছা এরপর সুপ্রিয়া দর 114, শুধু 114 বললে হবে না, জিনাত তানিয়া আদেশ সহকারে বলতে হবে। ওকে, এই 114-এর মধ্যে বলে দেয়া আছে যেখানে আপিল চলে কিন্তু করা হয়নি আপনি রিভিউ করতে পারবেন, ঠিক আছে? অথবা আপিল চলেই না, আপনি রিভিউ করতে পারবেন। স্মল কজ কোডের ক্ষেত্রে, কোডের বিরুদ্ধে, রায়ের বিরুদ্ধে, ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিউ করতে পারবেন। 114-তে বলছে একই কথাটা, এই সেম কথাটা হুবহু, কোনো ধরনের ডিফারেন্স নাই, পার্থক্য নাই। আদেশ বলছে কোথায়? আদেশ বলছে আপনার এই কততে, 47-এর বিধি 1-এর মধ্যে। 47-এর কত? বিধি 1-এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা 47-এর বিধি 1, অপুদর ভেরি গুড। তাহলে দেখেন এখন 114-এর মধ্যে এটা বলছে। এখন একটু বলি, এখানের মধ্যে আমি 3টা আর শিখাই আপনাদেরকে। প্রথমত হচ্ছে 1 আর, 2 আর, 3 আর, ঠিক আছে? ওই যে রেকটিফিকেশন, রেসিশন এবং ক্যান্সেলেশন পড়াইছিলাম না দলিলের মধ্যে। আর আর সি, আর আর সি কিসের মধ্যে? এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে। এখন এখানে শিখাচ্ছি ট্রিপল আর। ট্রিপল আর এর মধ্যে দেখেন 113 হচ্ছে রেফারেন্স, 114 হচ্ছে রিভিউ, আর 115 হচ্ছে কি আপনার রিভিশন। এখন মনে রাখবেন কিভাবে? সর্বপ্রথম হচ্ছে রেফারেন্স পাঠাই। আমি যদি না পারি, আমার স্যার আছেন, আমার স্যারের কাছে রেফারেন্স পাঠাচ্ছি, ঠিক আছে? এখন সেটাও যদি না হয়, যে ব্যক্তি সংক্ষুব্ধ সে প্রথমত আমার কাছে কি করবেন? রিভিউ করবেন। আর রিভিউ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে সে রিভিশন করে দিবে। এখানে আপিল আনিয়েন না। তাহলে 113, 114, 115 ট্রিপল আর একসাথে আছেন, এভাবে করে শিখবেন, ঠিক আছে? অর্থাৎ রেফারেন্স, রিভিশন, রিভিউ এবং কি রিভিশন। ক্লিয়ার? ওকে, এখন আসি আমরা 47-এ চলে যাই। আদেশ অর্ডার 47-এর রুল 1টা আমরা পড়লাম, 114-এর সাথে হুবহু মিল। এখন আসি আমরা রুল 7-এ চলে যাই। 7, রুল 7-এর মধ্যে কি বলা আছে? যদি কোনো রিভিউর আবেদন করা হয়, সেই রিভিউর আবেদন যদি মঞ্জুর করা হয়, কি হবে বলুন তো? রিভিউর আবেদন যদি মঞ্জুর হয় তাহলে কি হবে? এটার বিরুদ্ধে কি? এবং রিভিউ আবেদন যদি না মঞ্জুর হয় তাহলে এটার বিরুদ্ধে কি হবে? দেখি বলেন তো, দ্রুত বলেন, দ্রুত বলবেন। ইসুফ এরকম বললে হবে না, কোনটা কি সেটা বলতে হবে, ঠিক আছে? এখন আমি কোনটা ধরে নিব? না মঞ্জুর হলে আপিল, নাকি মঞ্জুর হলে আপিল? আপিল, শুধু আপিল বলেছেন। রিভিশন, কামরুন নাহার বলেছেন রিভিশন। আচ্ছা নাজমুন খানম বলেছেন রিভিশন। ইউসুফ রাকিব বলেছেন রিভিশন। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এখানের মধ্যে বলা হচ্ছে কোন সংক্ষুব্ধ ব্যক্তি যদি কোনো রিভিউর আবেদন করে, সেই, হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন এখানে রেফারেন্স 113, ভেরি গুড। তানজিলা তানজি, রোদেলা বিকার রিভিশন, হারুন বলেছেন রিভিশন, জান্নাতুল ফেরদৌস বলেছেন আপিল রিভিশন। আচ্ছা ভেরি গুড, কুমকুম মোর্শেদা কিন্তু রাইট, সুন্দর করে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাশিদা, আমার অত্যন্ত পছন্দ এবং ভালো লাগার একজন, আপনি আপনি সত্যি খুব মিস করেছেন, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার পাশে আছি আমি সবসময় ইনশাআল্লাহ, কোনো সাহায্য সহযোগিতা যে কোনো সময় আমাকে পাবেন। কামরুন নাহার বলেছেন মঞ্জুর আপিল, হ্যাঁ অনেকের রাইট অ্যান্সার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন এই যে রিভিউ মঞ্জুর হলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আপিল করা যাবে। যে ব্যক্তি রিভিউর আবেদন করেছেন তার আবেদনটা যদি আদালত মঞ্জুর করে, অপর পক্ষ আপিল করতে পারবে, অ্যাজ অফ রাইট আপিল করতে পারবে। এখন আসি, যদি রিভিউর আবেদনটা যদি না মঞ্জুর হয় তাহলে হবে কি? রিভিশন। রিভিশন, এখন অনেকে এখানে আছেন ভাইয়া এত আপিল, রিভিশন, রিভিউ এগুলো মনে রাখবো কিভাবে? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে, একটু দেখেন, এই ক্ষেত্রে বলা হচ্ছে এই যে রি না রি, এই শব্দটা একটু মনে রাখবেন। রি না রি, অর্থাৎ রিভিউ না মঞ্জুর, রিভিশন, মনে থাকবে শর্টকাট। আর রিভিউ কোথায় করা হয়? সেম কোর্টের কাছে, মানে যে আদালত থেকে আপনি ডিগ্রি পেয়েছেন, রায় পেয়েছেন,
সেই আদালতেই করবেন, রিভিউ আবার অ্যাপেক্স করে হবে না। কিন্তু আপিল প্লাস রিভিশন এগুলো কিন্তু আপনার কি হবে, অ্যাপেক্স করে উচ্চতর আদালতে, ঠিক আছে? মানে যে কোর্টে রায় দিয়েছে তার ঊর্ধ্বে কোর্ট, ওই কোর্টের সাবঅর্ডিনেট হচ্ছে সে নিজে। বুঝতে পারছি? ওকে, এখানে আমাদের স্যার তো চলে আসছেন, ফারহান সামিন স্যার অনেক সুন্দর করে। আচ্ছা, রিভিউ করতে সেম করে ফারহান সামিন একটা আদেশের বিরুদ্ধে রিভিউ করতে হলে রাঙ্গুনি করে ফারহান সামির কাছে রিভিউ আবেদন করতে হবে। ফারহান সামিনকে বান্দরবান ট্রান্সফার করে দিলে রিভিউ করার সুযোগ নেই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, ইনফরমেটিভ। হ্যাঁ, তাহলে দেখেন এটা মনে রাখবেন কিভাবে। তাহলে নারী একটা দিয়ে মনে রাখলে আরেকটা আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। যেমন রিভিউ আবেদন যদি না মঞ্জুর হয়, সে তার বিরুদ্ধে কি করতে পারবেন, রিভিশন করতে পারবেন। তাহলে মঞ্জুর হলে কি হবে, আপিল হবে। মনে থাকবে? ভেরি গুড। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আর কিছু আছে। আরেকটা বিধান হচ্ছে আমি সবাইকে পড়াই, আপনারা পড়েন কিনা জানি না, সেটা হচ্ছে অর্ডার 47 এর রুল 6। বলা হচ্ছে যখন কোনো রিভিউর আবেদন একাধিক বিচারক কর্তৃক কি হয়, শুনানি হয়। একাধিক বিচারক, ধরলাম সেটা 4 জন, 6 জন বা 8 জন, ঠিক আছে? এরকম আমরা জোর ধরলাম আর কি একটা কারণে, এখন বলতেছি। তো বলা হচ্ছে সেই আবেদনটা যখন সমভাবে বিভক্ত হয়ে যায়, ওই আবেদনের সিদ্ধান্তে যখন তারা সমভাবে কি হয়ে যায়, ইকুয়ালি ডিভাইডেড হয়ে যায়, তখন ওই আবেদনের পরিণতি কি হবে বলেন? ওই আবেদনের পরিণতি কি হবেন? হ্যাঁ, অনেক সুন্দর না, রিনারি একটা মেয়ের নাম। দেখেন কি হবে বলেন তো, রিভিউর আবেদন যখন 2 বা ততোধিক বিচারক কর্তৃক শুনানি হয় এবং ওই আবেদনটা যখন সমভাবে বিভক্ত হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে ওটার ফলাফল কি হবে, প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ প্রত্যাখ্যান হবে। সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড হয়েছে বলে গণ্য হবে। ঠিক আছে, ভেরি গুড। একে আজাদ বলেছেন, কেউ আনসার দিতে পারতেছে না, এই জন্য একে আজাদ বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে এটা প্রত্যাখ্যান বা অগ্রাহ্য, আমরা এটাকে রিজেক্ট করলাম, এটা বলে কি হবে, গণ্য হবে। আচ্ছা, অনেকে তো দিয়েছেন, এটা আমি মনে রাখার টেকনিক বলে মঞ্জুর, উভয় পক্ষ শব্দ। ঠিক আছে, আপনার আমারটা সুন্দর, রিনারি। ঠিক আছে, আমাদের রিভিউ শেষ। আর কোনো, আচ্ছা একটা বলি এখন, এই যে লোয়ার কোর্টে, অর্থাৎ লোয়ার কোর্ট বলা যায় না, সাবঅর্ডিনেট কোর্ট আর কি, যে ডিস্ট্রিক্ট জাজ লেভেলে, এখানে প্রত্যেকটা সিভিল কোর্টের রিভিউর আবেদন করতে হয় কতদিনের মধ্যে, এবং বিধানটা কোথায় আছে দেখি বলেন তো, বিধানটা কোথায় আছে, রিভিউর আবেদন কতদিনের মধ্যে করতে হয়, এবং এই বিধানটা কোথায় আছে, সিভিল কোর্টের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা সিভিল জাজের কাছে যে রিভিউর আবেদন করতে হয় সেটা কোথায় আছে এবং কতদিনের মধ্যে, দ্রুত বলবেন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম, 1 ঘন্টা 40 মিনিট মতো আমরা ক্লাস নিলাম। হ্যাঁ, ভেরি গুড, 90 দিনের মধ্যে। আচ্ছা, কামরুন নাহার একজন বলে দিয়েছেন, কামরুন নাহারের আগে বলেছেন রাকিব। হ্যাঁ, ভেরি গুড। 173 এর মধ্যে কতদিন, 90 দিন। এই যারা জানেন না দেখে নেন, প্রত্যেকটা সিভিল জাজের কাছে রিভিউ করার মেয়াদ হচ্ছে আপনার, এটা আবার সাবঅর্ডিনেট কোর্ট, নট হাই কোর্ট, ঠিক আছে, 173 90 দিনের মধ্যে করতে হয়, কোন ডিগ্রি দেওয়ার 90 দিনের মধ্যে করতে হয়। থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আসলে আজকের ক্লাসটা ইনস্ট্যান্টলি করছি গত পরশু দিনে ঘোষণা দিয়ে। তো এটা কেন নেওয়া হয়েছে, আমাদের যে রিটার্ন বেচে আমাদের অসংখ্য স্টুডেন্ট আল্লাহর রহমতে এডমিশন নিয়েছেন, প্রায় 100 জন, প্রায় আজকে 100 জন হয়েছে আর কি আমাদের গ্রুপে। তো তারা বলেছেন যে আমাদের সিভিল সিপিসি সাবজেক্টে কিন্তু রানিং রিটেন, আমাদের লিখিত আইসিইউ রিটেন বেচে। তো এখন কয়েকজন অনুরোধ করেছেন যে লিখিত বেচের ক্লাসগুলো নেওয়ার আগে হোল কমপ্লিট সিপিসি নিয়ে যদি আমাদেরকে একটু ধারণা দিতেন, আমরা আরো একটু ইজিলি বুঝতাম। তো তার জন্য চিন্তা করলাম কি, শুধু আমাদের স্টুডেন্ট না, বাংলাদেশের আরো অনেক স্টুডেন্ট আছেন যারা দেওয়ানি কার্যবিধিকে ভয় পায়। তো চিন্তা করলাম একটা মামলা আকারে সমস্ত বিষয় আমরা খুঁটিনাটি যদি একটু বুঝিয়ে দিতে পারি, তাহলে তারা উপকৃত হবেন। সেটার জন্য আজকে লাইভ ক্লাসটা নেয়া। তো জানি না আসলে কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো সবাই এই দেওয়ানিটাকে আসলে ভয় পায় সত্যিকার অর্থে। তো ভয় পাওয়ার কিছু নাই, আপনি টেকনিক্যালি পড়াশোনা করেন, আমাদের মতো করে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবেই। ঠিক আছে, আবার আমাদের যে রিটার্ন বেস, এখানে কিন্তু আমি আবার হ্যান্ড নোট দিই, আমরা কিন্তু পিডিএফ আকারে
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আলাদা, ওখানে কিন্তু আমি হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি। যে ক্লাসটা আমরা কন্ডাক্ট করি সেই ক্লাসের আদলে লিখিত বেচের মধ্যে আমরা হ্যান্ড নোট দিয়ে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে, আপনাদেরকে এত কিছু দেওয়ার পরেও যদি আপনারা পড়াশোনা না করেন, তাহলে দোষটা কার উপর বর্তাবে বলেন? কার উপর না, স্বয়ং আপনার উপর। আপনাকে পড়াশোনা করতে হবে। দেখেন, পড়াশোনা ছাড়া কেউ সাকসেস হয়েছেন এরকম খুবই নগণ্য এবং রেয়ার, পৃথিবীতে খুঁজে পাবেন না। যে পড়াশোনা করে নাই কিন্তু এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি কখনো হয় না। দেখবেন যে আপনার বন্ধু পাশ করে ফেলছে, আপনার পাশে গাউন নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু আপনি পাশ করতে পারলেন না। আপনি চায়ের মধ্যে চুমুক দিয়ে চিন্তা করলেন, আহা পরিশ্রম তো আমিও করলাম, আমি পারলাম না। আর সে কিন্তু আজকে ফাইল নিয়ে দৌড়াচ্ছে, হ্যাঁ, কলের মধ্যে ফাইল নিয়ে দৌড়াচ্ছে, আপনি তাকায় আছেন। এটা শুধুমাত্র আপনার একটা দীর্ঘশ্বাস হবে না, তখন অনেক কিছু বোঝা নিয়ে আপনাকে বহন করতে হবে, মানে পোহাইতে হবে আপনাকে। এটার জন্য আপনার এখন যেটা দরকার, ইন্টিগ্রিটি, যেটাকে আমরা বলি একাগ্রচিত্ততা, আপনার অনেস্টি, আপনার কর্ডিয়ালিটি, আপনার আন্তরিকতা, আপনার কনসিস্টেন্সি। এগুলো কেন বললাম? আমি বললাম আপনার সর্বপ্রথম আপনার প্রতি আপনার আন্তরিকতা ক্রিয়েট করতে হবে। এই জিনিসগুলো যদি না থাকে, তাহলে আপনি কখনোই সম্ভব নয়, আপনি কখনোই পাশ করাটা আপনার পক্ষে সম্ভব না। আপনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ এখানে অনেকেই পরীক্ষা কখন হবে না হবে এটা নিয়ে পড়ে আছেন। আবার অনেক মানুষ প্রতিদিন টেবিলে বসে, প্রতিদিন টেবিলে বসে। তাহলে তার সাথে আপনার সাথে পার্থক্যটা কোথায়? সে নিজের জীবনটাকে সাজানোর জন্য নিজের গোলটাকে কিন্তু ফিক্সড করে রেখেছে। এখান থেকে কোনো মতে সে বিচ্যুত হচ্ছে না, এক সপ্তাহের জন্য না। আর কিছু কিছু মানুষ স্বপ্নটাকে লালন করতে চায় মুখে, মুখে কখনো স্বপ্নটাকে বাস্তবে রূপান্তর করতে পারবেন না। দিলের মধ্যে থাকতে হবে। আপনি গাউন চান, আপনি পরিবারকে খুশি করতে চান, আপনার সমাজকে খুশি করতে চান, সবকিছু আপনার দিলের মধ্যে থাকতে হবে, মন থেকে আসতে হবে। এগুলা মুখে অনেকে অনেক কিছু বলে, পারে, বলেন সবার দ্বারা কি সম্ভব? কখনোই সম্ভব না। তো আমি বলবো এই ক্ষেত্রে একটু মনোযোগী হন। ওভারঅল প্রিলির সাথে লিখিতটা কি করে ফেলেন, প্রিপারেশনটা নিয়ে ফেলেন, এক্সস্টিভলি প্রিপারেশন নিয়ে ফেলেন। পরীক্ষা যখনই হোক, এখন পরীক্ষা হচ্ছে না, আপনি তো আর ডিটাচ হলে হবে না। আপনার কাছে আপনি যদি ডিটাচ হয়ে যান, কমপ্লিট নতুন হয়ে যাবে সব সাবজেক্ট। তখন কি আপনার ভালো লাগবে? তখন এবিসি লেভেলের হয়ে যাবে, আপনার একদম কেজি স্কুলের স্টুডেন্টের মতো হয়ে যাবেন, পারবেন না। এই জন্য একটা যদি আমি বারবার একটা শব্দ বলি, সেটা হচ্ছে আপনার কনসিস্টেন্সি। এই শব্দটা আমার খুব প্রিয়। কেন প্রিয়? এটা আমি আপনাদেরকে প্রায় সময় বলি। এই ধারাবাহিকতাটা যদি আপনি মেনটেন করতে না পারেন, আপনার বিপর্যয় নিশ্চিত। আর আপনি যদি অল্প অল্প করে পড়েন, অন্ততপক্ষে 1 ঘন্টা একটা সাবজেক্ট, একটা প্রশ্ন, দেখবেন দিন শেষে ওটা আপনাকে অনেক এগিয়ে রাখছে। আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। এটা আপনাকে আপনার মনের মধ্যে বদ্ধমূল এটাকে কি করতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। এটা আপনি পারবেন। তো অনেকক্ষণ তো বকবক করলাম, জানি না কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি। এই যে বললাম, সিপিসি মহা বড় একটা সাবজেক্ট, এটা কমপ্লিটলি 2 ঘন্টায় শেষ করা সো টাফ। বললাম না, এটার উপর 80টা ক্লাস নিয়েছে নজির আছে। সেটা আমরা মানে একটা কেচের মাধ্যমেই 2 ঘন্টার মধ্যে আপনাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো এখন সবাই দোয়া করবেন আমাদের জন্য। রোকসানা জান্নাত অনেকক্ষণ পরে আসলেন। যাই হোক, আমাদের আমি যে ক্লাসটা নিয়েছি এইটার একটা আমি পিডিএফ করেছি, এটা আমি আমাদের রিটেন গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পড়াশোনাটা কন্টিনিউ করবেন, ডিটাচড হবেন না, সেটা অনুরোধ করি। ডিটাচড হবেন না, ডিটাচড হয়ে গেলে শেষ, পারবেন না। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে পড়েন, এই যে বললাম না, হাফ এন আওয়ার, আপনি আধা ঘন্টা পড়েন, 20 মিনিট পড়েন, টেবিলের সাথে আপনার সম্পর্কটা বজায় থাকুক। এটা যদি হয়, তাহলে কখনোই আপনি বিচ্যুত হবেন না। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কোনো এক সময় দেখা হবে আপনাদের সাথে আবার কোনো লাইভ ক্লাসে। আর আমাদের সদস্যদের সাথে তো রেগুলার দেখা হচ্ছেই। তো সবাই একটু ফিডব্যাকটা জানাবেন, মোটামুটি কেমন বুঝলেন সেটা দেখি, যাওয়ার আগে একটু দেখে যাই। এবং পড়াশোনার মধ্যে আছেন কিনা আমাকে একটু বলেন তো, লাস্ট 1 মিনিট। রোকসানা জান্নাত, রোধেলা বিকেল, এবং দেখতে পাচ্ছি অপুধর, আমির মাহমুদ সোহেল, লিপিকা দাস যুক্ত হয়েছেন। আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, হঠাৎ করে কি হলো?
আচ্ছা আচ্ছা, এতক্ষণ পরে দেখলাম। খুব ভালো লাগছে স্যার, রোদেলা অনেক সুন্দর, আমিরুল কাজ নাইস ক্লাস। আপনিও ভালো থাকবেন ভাইয়া, অনেক ধন্যবাদ। হ্যাঁ, শিমুল দাস আমাদের সাথে। একটা সৌভাগ্যের বিষয় হচ্ছে আমার বিজিসির অনেক স্টুডেন্ট আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন, আমাকে দেখছেন তারা। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি লিগেল হোমে। ইনশাল্লাহ দেখা হবে কোন এক সময়ে। সামিয়া জামান, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ আপনারা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।